স্টার্ট। যে আনতে হবে তাই না, যে ছাড়া উত্তর হবে, যে সমস্যা হবে। ওকে ওকে, শুরু করছি।
কথা কিভাবে আসে দেখো তো। হ্যালো 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 1 2 3 ঠিক আছে। এখন শুনে যাচ্ছে কিনা একটু জানাও তো, সবাই একটু শোনা যাচ্ছে কিনা, একটু আমাকে রেসপন্স করো। আচ্ছা, নিকোলাস সাউন্ড ঠিক আছে, ওকে গুড। আচ্ছা ওকে, হামিম ইব্রাহিম এখন ঠিক আছে, ওকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। শুরু করছি, আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের মূল টপিকসে চলে যাচ্ছি। ওকে আসি। আমরা আজকে যে বিষয়টা করব খুবই একদম প্রিসাইজলি ভাবে করব, যে যেতটুকু পড়লে আমাদের পরীক্ষার জন্য আগামীকাল দরকার সেই বিষয়টা শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাই দেব, এমনকি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কমন যেখান থেকে পড়লে পাবো সেই বিষয়টা। সেজন্য ডিটেলস পড়ার সুযোগ হবে না আমাদের, কিন্তু আমি বলে দিব কোথা থেকে কি বিষয়টা। আজকে আমাদের টপিকসটা হচ্ছে নির্মিত এবং সাজেশন, উপসর্গ আর সমাস, নির্মিত অংশ ও সাজেশন। যেহেতু এখানে হচ্ছে, দেখি আমরা একটু নির্মিত অংশটা একটু খেয়াল করি। নির্মিত অংশ আমাদের কত, প্রায় 70 মার্ক আছে, প্রায় 70 মার্ক। যেমন হচ্ছে পারিভাষিক শব্দ থাকে ওখানে 10টা, তোমার হচ্ছে পারিবারিক শব্দ থাকে হচ্ছে একটা, ওখানে 10টা আনসার করতে হবে। এরপর হচ্ছে অনুবাদ থাকবে, যেটা হচ্ছে ইংরেজি থেকে বাংলা করতে হয়। এখান থেকে যে দুইটা থেকে যে কোনো একটা আপনাকে আনসার করতে হবে, একটা আনসার করতে হবে। এখানে নাম্বার কত, এখানে 10 নাম্বার। এরপর দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা, এই দুইটা থেকে হচ্ছে একটা। আর একটা হচ্ছে ভাষণ অথবা প্রতিবেদন, এই দুইটা থেকে যে কোনো একটা। ঠিক আছে, দুই পাশ থেকে দুইটার জন্য 10 করে কত, 20 মার্ক। এরপর দেখেন বৈদ্যুতিক চিঠি অর্থাৎ ইমেল অথবা খুদে বার্তা অর্থাৎ SMS, ঠিক আছে, পত্র লিখন অথবা আবেদন পত্র, এখানে সেম ভাবে একটা, এখানে একটা, দুইটা থেকে অর্থাৎ তোমার হচ্ছে একটা লিখতে হবে, একটা লিখতে হবে, যেখানে হচ্ছে 10 মার্ক করে। এরপর সারাংশ, সারমর্ম এবং হচ্ছে সারসংক্ষেপ, এখানে একটি করে, অর্থাৎ সারাংশ, সারমর্ম, এরপর হচ্ছে সারসংক্ষেপ। এই যে এই তিনটা থেকে কয়টা, এই তিনটা থেকে হচ্ছে একটা, এবং ভাব সম্প্রসারণ থেকে একটা, এটা আনসার করতে হবে তোমার। এই দুইটা থেকে সর্বমোট একটা আনসার করতে হবে যে কোনো, এখানে হচ্ছে 10 মার্ক। এরপর সংলাপ কয়টা, সংলাপ অথবা হচ্ছে খুদে গল্প, এই দুইটা থেকে যে কোনো একটা আনসার করতে হবে। ঠিক আছে, সর্বশেষ আমরা দেখবো সেটা হচ্ছে 5 নম্বর আমাদের বিকল্প যে প্রশ্ন থাকে, তোমার যে প্রবন্ধের মধ্যে 5টা প্রশ্ন থাকবে, 5টার মধ্যে তোমাকে একটা আনসার করতে হবে। আর ইনশাল্লাহ আজকে আমি সে বলে দেব যে 5টা 6টা বলে দেব, ইনশাল্লাহ সেগুলোর মধ্যে তোমরা খুঁজে পাবা। আর কিভাবে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা প্রবন্ধের মধ্যে, 20-এর মধ্যে কিভাবে 18 পাওয়া যায় সেই বিষয়টা তোমাদেরকে আমি দেখাবো আজকে ইনশাল্লাহ। আসো আগে একটু সাজেশনটা ভালো করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করবা। সবাই একটু দেখা যাচ্ছে কিনা ভালো করে আমাকে একটু এনশিওর করো, দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো। ওকে দেখা যায়, ওকে 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 জানা, ওকে ফাইন, ঠিক আছে। এবার একটু দেখি আমরা, আসেন সবাই একটু খেয়াল করব, ভালো করে খেয়াল করব। প্রথমত আপনি যেটা করবেন সেটা হচ্ছে সারাংশ কি সারমর্ম কি, সারাংশ আর সারমর্ম দুইটা বিষয় আছে, এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু আপনাকে লিখতে হয়। আসেন আমি একদম আপনাকে স্বল্পভাবে, আপনাদের জন্য একদম স্বল্প, যেটা পড়লে অনেক বেশি আপনি কমন পাবেন সেই বিষয়টা বলে দিচ্ছি। সারাংশের মধ্যে আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে সন্দেহ থাকে না, অর্থাৎ আজকের দুনিয়ার মধ্যে যে যে ঘটনাগুলো ঘটছে এমন কিছু ঘটনা এটার মধ্যে সন্দেহ হওয়ার তেমন কিছু নাই, এরকম একটা সারাংশ আছে, সেটা একটু দেখবেন। প্রকৃত জ্ঞানের স্পৃহা উন্মোচিত হবে না, প্রকৃত জ্ঞানের স্পৃহা উন্মোচিত হবে না। এরপর কোন সভ্য জাতিকে ছাড়া কোনো ভালো কিছু করার উপায় নেই, এখানে হচ্ছে ডট ডট ছিল, কোন সভ্য জাতিকে ছাড়া ভালো কিছু করার কি নাই, উপায় নেই। এরপর দেখেন 4 নাম্বার, কাকে প্রায় সঙ্গে মানুষ নিজেকে পূর্ণ করে, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষ থেকে মানুষ নিজেকে পূর্ণ করে।
কিসে হয় মর্যাদা, দামি নাকি অবজ্ঞায় বলবে যাও কিসে হয় মর্যাদা, কিসে হয় মর্যাদা, দামি নাকি অন্য কিছু, নাকি অবজ্ঞার বলেই সেটা হয়। অভাব আছে বলিয়া লাভ করিয়াছে, এখানে হচ্ছে এখানে ডট ডট আছে, অভাব আছে বলিয়া এখানে ডট ডট লাভ করিয়াছে, অর্থাৎ মানুষ অভাব থাকে বিদায় মানুষ কি করতে পারে, মানুষ ভালো থাকতে পারে, মানুষ নতুন কিছু করার চিন্তা ভাবনা করতে পারে। এরপর সর্বশেষ দেখি মানুষের সুন্দর মুখও সাধনা চায়, অর্থাৎ মানুষের মুখ যেমন সুন্দর সেম ভাবে মানুষের সাধনাও সুন্দর হওয়া চাই। এই হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, এই সাতটা আপনি সারাংশ একটু ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন স্যার, ঠিক আছে। এরপর আসি আমরা পরবর্তী বিষয়টাতে আসি। পরবর্তী দেখেন আমরা এবার যাবো যে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ, কেউ যদি সারাংশ লিখতে না চান, আপনি মূল কথা যদি গুছিয়ে লিখতে না পারেন, আচ্ছা একটু বলে দিই কিভাবে লিখবেন। আপনি ধরেন আপনি সারাংশ আর সারমর্ম, সারাংশ আর সারমর্ম আপনি লিখতে একদম আপনাকে লিখতে হবে মূল নির্যাসটা, মূল মেইন কথাটা, সেটা লেখার জন্য আপনাকে কয় লাইনে লিখতে হবে। আপনাকে আপনি লিখার জন্য আপনি লিখবেন যে সর্বোচ্চ 3 থেকে 4 লাইন, অথবা আরো বেশি গেলে আপনি 5 লাইন, এর বেশি যাওয়া যাবে না, এর বেশি কি করা যাবে না, যাওয়া যাবে না। 3 লাইন 4 লাইন, সর্বোচ্চ গেলেও 5 লাইন। 5 লাইন কার জন্য প্রযোজ্য, যার লিখে একটু বড় করে একটু বড় বড় সাইজের, যার সে হচ্ছে 5 লাইন সর্বোচ্চ যাওয়া, এর বেশি যাওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আসি আমরা পরবর্তীতে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ দেখেন একটু ভালো করে খেয়াল করেন, ভাব সম্প্রসারণ এখানে বেশি নাই, সব মিলে হচ্ছে 10টা। একটু আসি, কেউ যদি অনেক বেশি লিখতে পারেন, তবে ভাব সম্প্রসারণের মধ্যে হচ্ছে নাম্বার বেশি কাটে না, নাম্বার অত কাটে না, কিন্তু সারাংশ সারমর্মের মধ্যে নাম্বার কাটার সুযোগ থাকে, ভাব সম্প্রসারণের মধ্যে টিচাররা নাম্বার কাটে না। আসেন প্রথমত কি, কীর্তিমানের মৃত্যু নাই, মানুষ বাঁচে কর্মে বয়সের মধ্যে নয়, অর্থাৎ কীর্তিমানের মৃত্যু নাই। আমরা যে সোনারতরীর কথা আমরা ফার্স্ট পার্টে পড়েছিলাম, ওখানে হচ্ছে কবি মারা গেছেন, ঠিক আছে, কিন্তু কবির জীবনকর্ম কিংবা সাহিত্যকর্ম এখন আমরা পড়ে যাচ্ছি। একই রকম ভাবে কীর্তিমানের মৃত্যু নাই, কীর্তিমান মানে হচ্ছে কি, সেই মহাব্যক্তির কোনো মৃত্যু নাই, অর্থাৎ মানুষ বাঁচে তার কর্মের মাধ্যমে, বয়সের মধ্য দিয়ে নয়। একদম মানে যেমন সুকান্ত ভট্টাচার্যের কথা আমরা জানি, মাত্র 21 বছর বেঁচে ছিলেন, কিন্তু সে তার যে ক্রিয়েশন গুলো করে গিয়েছেন, এটা দিয়ে পুরো জাতিকে তিনি জানান দিয়েছেন। এরপর দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য, অর্থাৎ মানুষ যত বেশি জ্ঞানী হোক না কেন, তার চরিত্র যদি না থাকে তাহলে সেখানে কোনো কাজ নাই। তারপর দেখেন প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না। প্রাণ থাকলে কিন্তু প্রাণী হয়, কিন্তু মন না থাকলে, হিউম্যানিটি না থাকলে, তার ভিতর মানুষ জাতিত্ব না থাকলে, তাহলে সে কখনোই মানুষ হবে না। এরপর দেখো পড়িলে বই আলোকিত হয় না, পড়িলে বই অন্ধকারে রয়। দেখো পড়িলে বই আলোকিত হয় না, পড়িলে বই অন্ধকারে রয়, অর্থাৎ শুধু বই পড়লে যে মানুষ তোমার আলোকিত হবে সেটা কিন্তু নয়, বই পড়েও অনেক অন্ধকারের মধ্যেই থাকে। তারপরে দেখো এরপর হচ্ছে এটা হচ্ছে পথ, ঠিক আছে, এটা পথ, পথ প্রতীকে সৃষ্টি করে না, পথ প্রতীকে সৃষ্টি করে না, প্রতীকে পথে সৃষ্টি করে, অর্থাৎ পথটা হচ্ছে এমনি এমনি তৈরি হয় না, মানুষের সেই পথটাকে ক্রিয়েট করে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী আর অর্ধেক করেছে নর। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিশ্বের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে অর্ধেক করেছে নর, অর্ধেক করেছে ছেলে, আর অর্ধেক করেছে মেয়ে। তারপর হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাণ থাকলে প্রাণী হয় এটা। তারপর হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবেন। এরপর আসেন বিদ্যার সাধনা শিয়াকে নিয়ে অর্জন করতে হয়, গুরু উত্তর সাধক মাত্র, অর্থাৎ বিদ্যা হচ্ছে নিজে নিজে অর্জন করতে হবে। গুরু কি করে, উস্তাদজি করে কি, উস্তাদজি শুধুমাত্র পথটা আমাদেরকে দেখিয়ে দেয়। এর পরবর্তী একটু খেয়াল করি, পরবর্তীতে আসেন। পরবর্তীতে আমরা দেখব রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অর্থাৎ রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে, অর্থাৎ রাত যত গভীর হবে সকাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেম একই রকম ভাবে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একই রকম কথা, একই রকম ভাবে লেখা যায় দুটোটা। এরপর আছে হচ্ছে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপর হচ্ছে সুশিক্ষিত লোকেই মাত্র সশিক্ষিত, সুশিক্ষিত লোকে কি সশিক্ষিত। বুঝছেন বিষয়টা? ভাব সম্প্রসারণ এটা হচ্ছে সাজেশন, ইনশাআল্লাহ আশা করছি এখান থেকে তোমরা কমন পাবা। এরপর আসেন সারমর্ম, সারমর্মটা আসেন, সারমর্ম, সারমর্ম কি আছে, সারমর্ম এখানে সেম একই রকম ভাবে 10টা দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করেন। তবে তোমরা সারাংশ চাইয়ে সারমর্মের মধ্যে একটু কমন বেশি পেতে পারো। আসো কি দেওয়া আছে,
বসুমতী কেন তুমি একেবারে ছাড়ে, এটা একটু দেখবেন। বসুমতী কেন তুমি, বসুমতী পৃথিবীর কথা বোঝায়। তারপর যে কিছু দৈন্য যদি আসে আসুক দুই হাত বাড়াইস, অর্থাৎ যদি দুঃখ আসে তারপরও কি আসুক সমস্যা না, তারপর দুই হাত বাড়িয়ে দিস। তারপর বলা হয়েছে তালতলে, এটা হচ্ছে তালতলে, তালতলে বসে প্রান্ত, তালতলে বসে প্রান্ত প্রশান্তি, ধন্যতন্ত্র মতন মতন, বন্ধু বলেনি ঝোট, অর্থাৎ বন্ধু মিথ্যা বলেনি, ঝোট মানে মিথ্যা, নবীরা ক্ষুধার মিতা, অর্থাৎ নবীরা ক্ষুধার মিতা, অর্থাৎ নবীরা হচ্ছে ক্ষুধার বন্ধুর মতো। এরপর পরের কারণে স্বাদ, আমরা পরের তরে, অর্থাৎ আমরা সকলে পরের তরে। এরপর জুটে যদি মোটে সে তো সুধা। এরপর যে ক্ষমা, যে ক্ষমা যেটা, এটা হচ্ছে ক্ষমা যেটা হবে, ক্ষমা যেটা খিল দুর্বলতা যেন তৃণসম দহে। একটু দেখে দিবেন, এগুলো সবগুলো আছে, সবগুলা আছে, আমি আপনাদেরকে আগে দিয়েছিলাম সবগুলো পিডিএফ আকারে। এরপর আসিতেছে শুভদিন, আসে নব উত্থান, কহিল মনে ক্ষুদে, কহিল মনে ক্ষুধা, এটা ক্ষুধা হবে সুমঙ্গল ধারা, কহিল মনের ক্ষুধা সুমঙ্গল ধারা। একদা ছিল না জুতা থাকে কতক্ষণ, আমরা একার সুখ সুখ জীবন, জীবন সুমধুর কর। এবার হচ্ছে পরের মেয়েকে শেখা বলি, কোথাও পাবি না রে, বিরহ মিলন কত হাসি, কুসুম ফোটাই রে। এই যে এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এই যে এটা, ঠিক আছে, বিরহ মিলন কত হাসি কুসুম ফুটাই রে, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমাদের এই সাজেশনটা একটু ভালো করে আমরা দেখব। এই পরবর্তী আসেন, পরবর্তী হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ আসে আমরা প্রবন্ধের মধ্যে, প্রবন্ধ কিভাবে কি করবেন সেটা একসাথে বলে দিচ্ছি। ধরেন এখানে হচ্ছে আমি প্রবন্ধ কয়টা দিয়েছি, 2টা 4টা 6টা 7টা, ইনশাআল্লাহ এই 7টা প্রবন্ধ একটু ভালো করে দেখেন। আসেন, প্রথমত কি বলছি, স্বদেশ প্রেম, প্রথমত কি স্বদেশ প্রেম, মানব কল্যাণে বিজ্ঞান, অধ্যাবসায়। এরপর হচ্ছে পোশাক শিল্পের সমস্যা এবং সম্ভাবনা, একটা হচ্ছে সমস্যা আর একটা হচ্ছে সম্ভাবনা, পর্যটন শিল্পের সমস্যা সম্ভাবনা, আধুনিক যুগে তথ্য প্রযুক্তির ব্যবহার, এটা এমনও হতে পারে আধুনিক যুগে এআই এর ব্যবহার, এটাও হতে পারে। এরপর হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং তার প্রতিকার, যে কিভাবে কিভাবে দেশের মধ্যে প্রোডাক্টের দাম অনেক বেশি প্রাইস হাইক হয়ে যাচ্ছে সেই বিষয়টা। এরপর মাদকাসক্তি ও তার প্রতিকার, মাদকাসক্তি ও তার প্রতিকার। সর্বশেষ আরেকটা দেখবেন, সেটা হচ্ছে 24 জুলাই আন্দোলন। কেমন? 24 কি জুলাই আন্দোলন, এটা হচ্ছে সর্বশেষ দেখবেন। এই হচ্ছে আমাদের প্রবন্ধের সর্বশেষ সাজেশনটা। এবার কিভাবে কি করবেন সেটা একটু বলি। প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রবন্ধের মধ্যে কত নাম্বার আছে স্যার? মাত্র 20, মাত্র বলতে অনেক বেশি, 20 নাম্বারে আছে। এই 20 নাম্বারের মধ্যে আপনি কিভাবে কি করতে পারেন, সর্বোচ্চ নাম্বার কিভাবে অর্জন করতে পারেন সেটা একটু বলি। আমরা সর্বপ্রথম খেয়াল রাখবো, যে প্রবন্ধ লিখি না কেন প্রত্যেক প্রবন্ধের মধ্যে আমরা মূল কথাগুলো আনার চেষ্টা করব। এমনি আগডুম বাগডুম পায়রা লেখার চেষ্টা করার দরকার নাই। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি খেয়াল করব অন্তত একটা প্রবন্ধের মধ্যে 20টা পয়েন্ট যাতে থাকে। 20টা কি 20টা পয়েন্ট যাতে থাকে, 20টা কি 20টা পয়েন্ট যাতে থাকে, অর্থাৎ 20টা পয়েন্ট নিয়ে আপনি কি করবেন, এলাবোরেট করবেন। প্রত্যেকটা পয়েন্ট যদি হিসাব করি, আমি ধরেন একটা পয়েন্ট হচ্ছে প্রায় 1 পৃষ্ঠা কিংবা 1.5 পৃষ্ঠা চলে যায়, তাহলে 1.5 পৃষ্ঠা যদি হয় তাহলে আপনার কত যায়, প্রায় হচ্ছে 23 থেকে 25 পৃষ্ঠা যায়, 23-25 পৃষ্ঠা এরকম যাবে। আমি সেটা কিন্তু চাইবো, ঠিক আছে। তাহলে আপনি 20 পয়েন্ট যদি লিখেন, একটা পয়েন্ট যদি আপনার যদি 1 পৃষ্ঠা কিংবা 1 থেকে 1.5 পৃষ্ঠা যদি যায়, তাহলে আপনার এখানে 25 পৃষ্ঠার মতো দাঁড়াবে। 1.5 পৃষ্ঠা হলে 25 পৃষ্ঠার মতো দাঁড়াবে। আর এই 25 পৃষ্ঠা আপনি সুন্দর করে যদি লিখেন, এমনকি সুন্দর করে একটু কালার মার্কিং দিয়ে লিখবেন। এগুলো আমি আগে দেখিয়ে দিয়েছি ক্লাসের মধ্যে। অফলাইনে যারা আছেন, যারা হচ্ছে অনলাইন আছেন, তাদের জন্য বলে দিচ্ছি। আপনি যখন এই যে মূল কি পয়েন্টটা যখন লিখছেন, নিচে অবশ্যই আপনি সেটা কি করবেন, কালারিং মার্ক দিয়ে কি করবেন, আন্ডারলাইন করবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ উক্তি যেগুলা কিংবা কবির কথা কিংবা বইয়ের কথা যেগুলো আছে, সেগুলাকে কি করবেন, কোট মার্ক অবশ্যই দিবেন। কি দিবেন, সেগুলাকে অবশ্যই কোড মার্ক দিবেন। এরপর আরো বেশি নাম্বার পাওয়ার জন্য যেটা আপনাকে করতে হবে, আপনাকে কিছু কবি কিংবা হচ্ছে সাহিত্যিক যারা আছে তাদের কিছু কথা আপনাকে হুবহু ওখানে কি করতে হবে, তুলে দিতে হবে। বুঝাতে পেরেছি বিষয়টা? তাহলে মেইন কথা হচ্ছে, আপনি প্রবন্ধের মধ্যে সর্বনিম্ন 20টা পয়েন্ট লিখবেন। একটা পয়েন্ট যদি আপনি 1.5 পৃষ্ঠা করে যদি আপনি ডিসক্রাইব করেন, তাহলে আপনার প্রায় চলে যায় কত, প্রায় 25 পৃষ্ঠা আপ চলে যায়। এই যদি 25 পৃষ্ঠা নিয়ত করে যদি আপনি লিখতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভালো একটা নাম্বার আসবে বলে আমি আশা করতে পারি। আসেন, এরপর আসেন, এবার হচ্ছে দিনলিপি। দিনলিপি লিখন আসি। এমনকি প্রত্যেকটা কিভাবে লিখবেন সেগুলো রিয়া সহ লিখে দিয়েছি এখানে, আমি একদম ফরম্যাট সহ দিয়েছি। একটু শুধু খেয়াল করো ভালো করে, আগে দিনলিপিটা একটু দেখি আমরা। দিনলিপি কি কি দেখবা শুধুমাত্র একটু খেয়াল করি।
তুমি ক্লাস আছে, চলে যাবা, থাকো না শেষ করে। আচ্ছা একটু তোমরা ইয়া করতে পারো, একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো, আমরা বেশিক্ষণ নিব না, আমি সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিটের মতো কথা দিয়েছি, ইনশাল্লাহ সেটাই করব। একটু তোমাদের বন্ধুদেরকে একটু তোমরা মেনশন করে দাও যাতে তারাও সেই উপকারটা নেয়। কিভাবে কালকে পরীক্ষা ভালো করবে সেটা একটু যদি তারা যদি তোমাদের মাধ্যমে নিতে পারে তাহলে সেটা তো অবশ্যই সওয়াব তোমরাই পাবা নাকি। ওকে, এরপর আসি আমরা, দেখেন দিনলিপি লিখন। দিনলিপিটা কি কি বলছে আমি দেখেন এখানে, একটি নৌকা ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি রচনা, অর্থাৎ হচ্ছে একটি তুমি এবং তোমার বন্ধু হতে পারে কিংবা যে কেউ হতে পারে, তার সাথে নৌকা ভ্রমণ করতে গিয়ে কিভাবে কি হয়েছে সকাল থেকে শুরু করে পুরা দিনে তুমি যেভাবে এনজয় করেছো সে এনজয়ফুল মোমেন্টটা তোমাকে তুলে ধরতে হবে দিনলিপির মধ্যে, ঠিক আছে। কিভাবে লিখতে হয় সেটা একটু পরে দেখাই দিচ্ছি। 2 নম্বর দেখো, তোমার কলেজের বসন্ত বরণ পালন হয়েছে সেদিন নিয়ে তোমার একটা দিনলিপি লিখো। তোমার কলেজের মধ্যে কি হয়েছে, বসন্ত পালন হয়েছে, কিংবা তোমার কলেজের মধ্যে নবীন বরণ হয়েছে, অথবা হতে পারে কিংবা তোমার কলেজের মধ্যে খেলাধুলার আয়োজন হয়েছে, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, সেটা নিয়ে একটা দিনলিপি। আবার হতে পারে কলেজের শেষ দিনের অনুভূতি, যে তোমরা লাস্টের দিন যে ফেয়ারওয়েল করেছো তাই না কলেজের মধ্যে, সেটার অনুভূতি, আবেগঘন অনুভূতির যে কথা সেটা নিয়ে একটা দিনলিপি লিখা। এরপর হচ্ছে কোন একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ নিয়ে আসবে, তুমি কোথায় গিয়েছো, কক্সবাজার গিয়েছো, কিংবা তুমি সিলেট গিয়েছো, অথবা তুমি গিয়েছো কোথায়, খান জাহান আলী সে বাগেরহাটে গিয়েছো, তাহলে সেখানকার ঐতিহ্য নিয়ে তোমার একটা দিনলিপি লেখা। এরপর যে বন্যা কবলিত এলাকা পরিদর্শন নিয়ে, আমরা দেখতে পাই হচ্ছে 25-এর মধ্যে দেখেছি কি ফেনীর মধ্যে, নোয়াখালীর মধ্যে কি হচ্ছে, বন্যায় সবকিছু কি ম্যাসেকার হয়ে গিয়েছিল, ধরো সেই রকম একটা ম্যাসেকার কোন একটা বন্যা কবলিত এলাকার বিষয় নিয়ে তোমার একটা দিনলিপি লিখতে হচ্ছে। এরপর যে বৃক্ষ মেলা নিয়ে তোমার কি, বৃক্ষ মেলার মধ্যে একটা বৃক্ষ মেলা হচ্ছে, সেখানে তুমি গিয়েছো, সেখানে কি দেখেছো, সকাল থেকে সন্ধ্যা অবধি তুমি কিভাবে উপভোগ করেছো সেটা নিয়ে কি করতে হবে, একটা দিনলিপি লেখা। তারপরে যে তোমার কলেজের উদযাপিত নবীন বরণ, ওই যে এদিকে বলে দিয়েছি আমি, সেটার উপর একটা দিনলিপি লেখা। সব মিলে কয়টা, 2টা 4টা 6টা 7টা, কয়টা স্যার, কয়টা হলো 7টা। এবার এই 7টা দিয়ে আপনি ইনশাল্লাহ আমি বিশ্বাস রাখতে পারি আপনি 7টা দিয়ে পরিপূর্ণ সবগুলো মোটামুটি আপনি আনসার করতে পারবেন। এর পরবর্তীতে আমরা আসি, এবার হচ্ছে আপনি কিভাবে সেটা লিখবেন, কিভাবে লিখলে খুব বেশি ইমপ্রেস করা যাবে টিচারকে, সে বিষয়টা একটু দেখবো। আসেন দিনলিপি নিয়ে, আজকে কিন্তু অনেকে মেসেজ দিয়েছেন আমাকে, অনেকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার মেসেজ দিয়েছেন যে কিভাবে লিখতে হয়। একদিন তো আসার আগে মেসেজ দিয়েছেন, স্যার এখানে কি উপরে তোমার বিষয়টা লিখতে হয় কিনা, একটু সেটা ভালো করে দেখে নেন। ধরেন এখানে বিষয়টা হচ্ছে, এটা আসছে হচ্ছে তোমার কলেজের মধ্যে 16 ডিসেম্বরের একটা প্রোগ্রাম এবং 26শে মার্চের একটা প্রোগ্রাম নিয়ে। ঘটনাটা কি, দিনলিপি মানে কি, দিনলিপি মানে হচ্ছে আমার পুরো দিনের ঘটনাটা আমাকে লিপিবদ্ধ করে লিখে রাখা, সেটা হচ্ছে দিনলিপি, তাই না। অনেক ক্ষেত্রে সেটাকে আমরা রিপোর্টের কথা বলে থাকি। যেমন দিনলিপি হচ্ছে আমার ভোর থেকে শুরু করে রাত অবধি যে কাজটা, যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমি কি করেছি সেই সময়টা উল্লেখ করার নামই হচ্ছে দিনলিপি। এখন দিনলিপির মধ্যে একটা টপিকস ধরে দেয়, যেমন এই টপিকস আমরা একটু আগে পড়েছি উপরে, এই যে এই ধরনের টপিক যে কোনো কিছু হতে পারে। এখন সেটাকে লিখবো কিভাবে, সেটাকে আমাকে লিখতে হবে আগে দিনলিপি, এটা লিখার দরকার নাই। আপনি এখানে শুধু কি করবেন, এখানে আপনি উপরে কি করবেন যে আপনি এখানে শুধু 1 নম্বর প্রশ্নের উত্তর এটা লিখবেন, লিখার পরে কতদিন, কোন দিনের ঘটনা, ঘটনাটা লিখবেন, ঘটনাটা কোন সময়ে সেটা একটু করে লিখবেন। 2 নম্বর কোন দিনের ঘটনা, তাহলে কয়টা, একটা হচ্ছে তারিখ, আরেকটা হচ্ছে সময়, আরেকটা কি, আরেকটা হচ্ছে বার, অর্থাৎ কি বারের ঘটনা। তারপর সেখান থেকে তুমি ভোর থেকে কি করেছো, ভোর থেকে শুরু করে তুমি তারপর কি করেছো, অ্যাজ লাইক হচ্ছে ভোর থেকে শুরু করে তুমি উঠে কি করেছো, নামাজ কালাম পড়েছো, হয়তো মুখ হাত ধুয়েছো, তারপর নাস্তা খেয়েছো, তারপর যে পরিষ্কার হয়েছো, তারপর পরিষ্কার হয়ে কি নাস্তা বাড়ি করে তুমি কোথায় গেছো, কলেজের উদ্দেশ্যে চলে গেছো, ঘটনাটা এখানে একটু শেষ। তারপরে সেখানে গিয়ে কি হয়েছে, যে প্রোগ্রামের কথা কিংবা
তুমি দেখতেছো ওখানে 16 ডিসেম্বরের প্রোগ্রাম, 16 ডিসেম্বরে তোমার কি হয়েছে, প্রোগ্রাম শুরু হয়েছে সকালবেলা হয়েছে কিভাবে, কোরআন তেলাওয়াত দিয়ে, তারপরে গীতা পাঠ দিয়ে, এরপর প্রধান অতিথি আসছেন, উনি কথা বলছেন, তারপর সেখানে তোমাদের কি করা হয়েছে, অনেকগুলো বক্তব্য দিয়েছেন, সাথে হচ্ছে একটা কালচারাল অনুষ্ঠান হয়েছে, যাওয়ার সময় তোমাদের কি দিয়েছেন, একটা বিরিয়ানির প্যাকেটও দিয়েছে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত তুমি বাসায় যাওয়া পর্যন্ত যে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো তোমাকে তুলে দিতে হবে। সর্বশেষ এসে এখানে নিচে কি করবেন, নিচে হচ্ছে আপনার নামটা লিখবেন, ঠিক আছে, শুধুমাত্র কি লিখবেন, আপনার নামটাই লিখবেন, আর কিছু লিখতে হবে না। এখন সেকেন্ড প্রশ্ন হতে পারে, স্যার কত পেজে লিখতে হবে, এটা পেজের কোনো ধরা নাই, যেহেতু এটা 10 মার্কের প্রশ্ন, এটা যেহেতু 10 মার্কের প্রশ্ন, তবে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনাকে 2 পেজ অবশ্যই আপনাকে লিখতে হবে, সর্বনিম্ন 2 পেজ লিখতে হবে। আপনি সেটা 3 পেজ যান, কোনো সমস্যা নাই, ঠিক আছে, 3 পেজ 3.5 পেজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে সর্বনিম্ন কয় পেজ, 2 পেজ আপনাকে লিখতে হবে। 10 মার্ক, আপনাকে তো টিচার আপনার চেহারা দেখে আপনাকে তো আর নাম্বার দিবে না, ঠিক আছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন, একটু বুঝতে পেরেছেন কি একটু জানান আমাকে, খুব ফাস্টলি জানান, খুব ফাস্টলি জানান। ফাতেমা একটা প্রশ্ন করেছেন, স্যার একটা প্রশ্ন, দিনলিপি যে তারিখ লিখবো ওটা কি যে দিন লিখবো ওই তারিখ দিব নাকি অন্যদিন, অন্যদিনও হতে পারে, ওই দিনের তারিখও হতে পারে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমাকে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের মধ্যে ধরে দেয় নাই এত তারিখের অভিজ্ঞতা লিখো, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ইচ্ছা অনুযায়ী লিখবা, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, নূরবানু আক্তার শেলি, হ্যাঁ আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে বিষয়টা একটু বুঝছো কিনা তুমি একটু জানাও আমাকে, একটু বুঝতে পেরেছো কিনা। তাসলিম সাইমা চৌধুরী বুঝতে পেরেছেন, ধন্যবাদ। এরপর বাকিরা, হ্যাঁ মাসুম আক্তার জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। এরপর একটু জানান, তাড়াতাড়ি জানান। ওকে ফাতেমা আক্তার বুঝতে পেরেছেন, ওকে ধন্যবাদ আপনাকেও, আমাকে ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। ইব্রাহিম কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম কেমন আছো তুমি? ওকে এরপর যাচ্ছি আমরা, আসেন। তার পরবর্তী খেয়াল করি, দেখেন বৈদ্যুতিক চিঠি এবং ইমেইল, বৈদ্যুতিক চিঠি অথবা মেইল অথবা ইমেইল যেটা হয়, আমরা ইমেইল যেটা বলি, ঠিক আছে। এই ইমেইলটা কি কি একটু দেখেন, একদম আমি খুবই অল্প ধরেছি, কয়টা দেখেন, 2টা 4টা 6টা 7টা, একটু খেয়াল করেন তো ভালো করে। ইমেইলটা কি, ইমেইলটা হলো যে জরুরি রক্তের প্রয়োজনে তোমার সহপাঠীকে কি একটা মেইল করা, জরুরি কি করা, রক্তের প্রয়োজনে তোমার সহপাঠীকে একটা ইমেইল করা, একটা বৈদ্যুতিক চিঠি দেওয়া। ইমেইল মানে হচ্ছে বৈদ্যুতিক চিঠি, অর্থাৎ আপনাকে সেখানে বাংলার মধ্যে দিবে বৈদ্যুতিক চিঠি, ইমেইল দিবে না, দেখিয়ে ইমেইল লিখে দিবে না বাংলাতে, আবার অনেক সময় লিখেও দেখেছি আমরা। এরপর বই পড়ার গুরুত্ব বিষয়ে তোমার একটা ছোট ভাইকে কি করা, একটা বৈদ্যুতিক চিঠি, তুমি বই পড়েছো সেটার গুরুত্ব কি, সেটা পড়লে কেমন হবে না হবে সেটা নিয়ে তোমার ছোট ভাইকে একটা কি করা, একটা চিঠি দেওয়া। এবার কক্সবাজার সমুদ্র সৈকতে খুব ঘুরতে গিয়েছো, সেখানকার অনুভূতি কেমন সেটা জেনে তোমার বন্ধুকে কি করা, তোমার প্রবাসী বন্ধুকে একটা চিঠি দেওয়া। কক্সবাজার ঘুরতে গিয়েছো কিংবা কুয়াকাটা ঘুরতে গিয়েছো, সেটার অনুভূতি কেমন, কিভাবে উপভোগ করেছো সেটা নিয়ে তোমার একজন বন্ধুকে, প্রবাসী বন্ধুকে কি করা, একটা বৈদ্যুতিক মেল পাঠানো। এরপর মোবাইল ফোনের অপব্যবহার, মোবাইল ফোন বেশি ব্যবহার করলে কি হবে সেটা নিয়ে বন্ধুর মধ্যে একটা কি করা, বন্ধুর মধ্যে একটা মেল করা, ঠিক আছে, বন্ধুকে একটা মেল করে দেওয়া। এরপর ইন্টারনেট ব্যবহারের সুফল এবং কুফল, ইন্টারনেট ব্যবহার করলে ভালোটা কি খারাপটা কি, এটা নিয়ে কি তোমার ছোট ভাইকে একটা বৈদ্যুতিক চিঠি। ওকে, তারপর আসো, সম্প্রতি তোমার পড়া কোনো বই সম্পর্কে, তুমি একটা বই পড়েছো সেটা সম্পর্কে কাকে পাঠাতে হবে, সেটা সম্পর্কে তোমার এক বন্ধুকে কি করতে হবে, একটা বন্ধুকে তোমার বৈদ্যুতিক চিঠিটা পাঠাও। এরপর বলছে বন্ধুর পিতৃবিয়োগ, পিতৃবিয়োগ মানে হচ্ছে বন্ধুর বাবা মারা গিয়েছে, তাকে সান্ত্বনা জানিয়ে তার বন্ধুর নিকট কি করা, একটা বৈদ্যুতিক চিঠি পাঠানো। এরপর এসএসসি পরীক্ষার পর প্রয়োজনীয় প্রস্তুতি জানিয়ে বন্ধুর নিকট একটা কি করা, একটা চিঠি পাঠানো। এসএসসি পরীক্ষা শেষ, তোমার কি করতে হবে, তোমার প্রপারলি স্টেপটা কি সেটা নিয়ে তোমার বন্ধুকে একটা কি করা, একটা মেল পাঠানো, একটা বৈদ্যুতিক চিঠি পাঠানো। এই হচ্ছে আমাদের মেইলের তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ মেইলগুলো। তাহলে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8। এরপর আসেন, এবার আমরা দেখবো যে এই মেইলগুলো কিভাবে লিখতে হয়, এটা ফরম্যাটটা কি সেটা একটু আমরা দেখে নিই, আসেন। এই যে দেখেন,
দেখা যাচ্ছে? আশা করি দেখা যাচ্ছে। মেইল লেখার সময় ধরেন যে কোনো একটা টপিকস কি দিয়েছে, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, স্বাধীনতা দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে বন্ধুর নিকট একটা মেইল, ধরেন আমাকে বন্ধুর নিকট আগে পাঠাতে হবে, বন্ধুর নিকট আগে পাঠাতে হবে, তাই না? আগে ধরো আমাকে বন্ধুর নিকট পাঠাতে হবে, তাহলে ফ্রম আমার থেকে, অর্থাৎ আমার নিজেরটা, আর টু তারপর যাকে পাঠাচ্ছি তাকে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাড্রেস দেওয়ার সময় এখানে কখনো স্পেস খালি রাখবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কেটে দিবে, এভাবে করে লাল মার্ক দিয়ে দিবে, এটা কিন্তু স্পেস রাখা যাবে না। অ্যাড্রেসের আগে এবং পরে কোনো স্পেস থাকে না। তারপর হচ্ছে সিসি প্লাস এবং বিসিসি, এটা হচ্ছে মাধ্যমটা, থাকলে দিবেন নাইলে দিবেন না, ঠিক আছে? আর এটা আপনি বসাই দিবেন আর কি, এটা তো সমস্যা নাই। সাবজেক্টটা লিখবেন কি বিষয়ে দিচ্ছেন, তারপর হচ্ছে সময়টা, কখন সেন্ড করছেন, সেন্ডটা দিচ্ছেন এই যে দিনেরটা, আর হচ্ছে তারিখের সময়টা, ঠিক আছে? তাহলে প্রথমত কি হচ্ছে, ফ্রম হচ্ছে, তারপর টু হচ্ছে, এরপর সিসি হচ্ছে, বিসিসি হচ্ছে, এরপর সাবজেক্ট দিচ্ছ, তারপর কি দিচ্ছ, তারপর তুমি দিচ্ছ হচ্ছে কখন সেন্ড করেছো, সেটা সেন্ড করেছো, ঠিক আছে? সেন্ডের তারিখটা কত, সময়টা কত, এটা শেষ। এবার মূল বডিটা কিভাবে লিখবে সেটা আসি। মূল বডিটা আসো, এই যে বডিটা হচ্ছে, শুরুতে আমরা শুরু করবো এভাবে, ধরেন প্রিয় রিফাত, যেহেতু বন্ধুকে স্বাধীনতার কথা আমি তাকে আমন্ত্রণ দিচ্ছি না, আমি তার নামটা লিখলাম, ধরো প্রিয় লিখলাম, সে আমার কাছে অনেক প্রিয় সেজন্য, আমার কাছে প্রিয় সেজন্য তাকে প্রিয় লিখলাম। তোমার কাছে প্রিয় বাদ দাও, প্রিয় না লাগলে প্রিয় বাদ দাও, শুধু নামটা লিখো। লিখার পরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা জানি পাঞ্চুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ বিরাম চিহ্নের ক্ষেত্রে নামের পরে যে চিঠিপত্র কিংবা ইমেলের ক্ষেত্রে নামের পরে একটা কি দিতে হয়, এই যে সম্বোধনবাচক শব্দের পরে একটা কি দিতে, একটা কমা দিতে হবে, না হয় কিন্তু কেটে দিবে। তারপরে দেখো আগামী এত তারিখ এত তারিখ এটা হচ্ছে অমুক তমুক হ্যান ত্যান, এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে, ঠিক আছে? তারপর তোমার বন্ধু লাস্টে এসে তোমার নামটা লিখে দিয়েছো, এই যে এটা, আর কিছু নাই, কোনো প্যারার কিছু নাই। বুঝাতে পেরেছি? প্রথমত ফ্রম তোমারটা, তারপর হচ্ছে তোমার বন্ধুরটা, তারপর সিসি সিসি, এরপর হচ্ছে বিসিসি দিচ্ছ, এরপর সাবজেক্ট দিয়ে দিচ্ছ, সময়টা দিচ্ছ, তারপর তুমি তাকে সম্বোধন করছো, একটা কমা দিচ্ছ, মূল কথাটা লিখছো, 2 থেকে 3 লাইন করে, লাস্টে গিয়ে ইটি দিয়ে তুমি নামটা লিখে দিচ্ছ, আর কিছু করতে হবে না। কত পেজে করতে হবে আসেন? স্যার এটা হচ্ছে 1 পেজের মধ্যে করবেন। কত পেজ? এটা হচ্ছে 1 পেজে করবেন, 1 পেজে করবেন। এরপর আসেন তার পরবর্তী খুদে বার্তা। আচ্ছা এখানে একটু বাকি আছে, আমরা দিকে মেল লিখেছি, এবার হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্রের বিষয়টা দেখি। আবেদনপত্র, আবেদনপত্র কি কি দেখবেন একটু খেয়াল করি। আবেদনপত্র হচ্ছে তোমার এলাকার রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখার জন্য পৌরসভা মেয়রকে কি করা, একটা আবেদনপত্র দেওয়া, একটা কি দেওয়া, একটা চিঠি পাঠানো, একটা আবেদনপত্র পাঠানো। এরপর তোমার কলেজের বিতর্ক প্রতিযোগিতা আয়োজন অনুমতি চেয়ে প্রধান তোমার কার কাছে, অর্থাৎ প্রিন্সিপালের কাছে কিংবা অধ্যক্ষের কাছে একটা কি অনুমতি পত্র চাওয়া। এরপর যে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক অফিস সহকারী পদের নিয়োগের জন্য, অর্থাৎ যোগ্যতা বিবরণ সহ তোমাকে দরখাস্ত লিখবে। এখানে একটা কথা বলেছে, ভালো করে খেয়াল করো কথাটা। কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব রক্ষক অফিস সহকারী, কোন একটা প্রতিষ্ঠানে, অ্যাজ লাইক এটা একটা প্রতিষ্ঠান, পড়ালেখা একটা প্রতিষ্ঠান, এখানে একজন কি, একজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে। তাকে নিয়োগ দেওয়ার সময় তার পদ সহ, পদের তার যোগ্যতা সহ বিবরণ করে একটা কি করতে হবে, একটা দরখাস্ত লিখতে হবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসেন, কোন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যুক্ত হবে, তার কি করতে হবে, তাকে আবেদন করতে হবে, সেটা নিয়ে একখানা দরখাস্ত কিংবা হচ্ছে একখানা আবেদনপত্র। এটা সেম দেখাচ্ছি আমি। ফর্ম পূরণের টাকা মওকুফ চেয়ে কলেজের অধ্যক্ষের নিকট একটা আবেদনপত্র, অর্থাৎ হচ্ছে আমি ফর্ম ফিল আপ করতে পারছি না, আমার অসহায়ত্বের কারণে আমি টিচারের কাছে কি করেছি, অধ্যক্ষের কাছে একটা দরখাস্ত লিখেছি, একটা আবেদনপত্র করেছি। এবার কলেজের প্রভাষক পদে চাকরির জন্য একটা আবেদনপত্র, অর্থাৎ কলেজে যখন নিবন্ধন নিয়ে ফেলে, নিবন্ধনে আসার পরে কি করতে হয়, কলেজে একটা আবেদন লিখতে হয়। আবেদন লিখার সময় যে যে বিষয়গুলো করতে হয়, আমাকে এখানে অনেকগুলো বিষয় যুক্ত করতে হবে। এই বিষয়গুলো যুক্ত করে আমাকে কি করতে হয়, চাকরির জন্য আবেদনটা করতে হয়। এরপর আসেন এটা ফরম্যাটটা দেখি একটু। এটার ফরম্যাট হচ্ছে একসাথে, এই যে তোমার এখানে 3 নাম্বার 4 নাম্বার, এরপর হচ্ছে 5 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার, এই তিনটার জন্য একদম প্রপারলি এটা। আর তিনটা যেগুলো আছে ওগুলোর জন্য কিছু কথা কম লিখলে হবে। আসেন প্রথমত এটা হচ্ছে উপরের নামটা দিছে, এটা হচ্ছে প্রশ্ন, এটা আবার কোনো টপিকস না। প্রথমত ধরো এখানে কি করা হচ্ছে, একটা কলেজের মধ্যে বাংলা প্রভাষক হিসাবে নিয়োগ দিচ্ছে, তখন তাকে কি করতে হয়, প্রথমত আমাকে লিখতে হবে তারিখটা দিয়ে, আমরা বরাবর দিই, অধ্যক্ষ দিই, তারপর একটা কলেজের নাম দিচ্ছি আমরা। মাথায় রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যখন প্রশ্নের মধ্যে কোনো কলেজের কথা উল্লেখ করে দিবে, তাহলে ওই কলেজের কথা লিখবেন আপনি। কলেজের কথা উল্লেখ না থাকলে তাহলে লেখার দরকার নাই। তারপর হচ্ছে বিষয়টা কি, বিষয়টা আপনাকে লিখতে হবে, কোন বিষয়, ওই যে কলেজের প্রভাষক হিসেবে আবেদন,
তাই না? এরপর জনাব লিখছি, সম্বোধন করেছি। আমার এখানে হচ্ছে শুরুতে একটু করে সলেমনিটি দিতে হবে, অর্থাৎ আমি কে, আমি কি জন্য কি করছি, এটা আমাকে 2 থেকে 3 লাইনের মধ্যে বোঝাতে হবে। কথাটা কি? বিনীত নিবেদন। এই যে গত এত তারিখ হচ্ছে আমি প্রথম আলো পত্রিকার মধ্যে আপনাদের প্রকাশিত বিজ্ঞাপনটা পেয়েছি। সেই বিজ্ঞাপন পেয়ে সেখানে আপনারা বলেছেন কি একজন প্রভাষক নিয়োগ দিবেন। উক্ত পদে আমি নিজেকে কি করেছি, উক্ত পদে আমি প্রার্থী হিসাবে আমার শিক্ষাগত যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম। বুঝাতে পেরেছি? এখন দেখো, এই যে এটা হচ্ছে তাকে সিবি আকারে সবগুলো উপস্থাপন করতে হয়েছে। প্রথমত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, তারপর হচ্ছে জন্ম তারিখ, সবগুলো তোমাকে লিখতে হবে। লিখার পরে পরবর্তীতে আরো কিছু বিষয় আছে। জন্ম তারিখ গেছে, এবার হচ্ছে সে হচ্ছে তার ধর্ম কি আছে, সে কোন দেশি আছে, তার মোবাইল নাম্বার আছে, শিক্ষকতা যোগ্যতা আছে, সবগুলো এভাবে করে বসাতে হবে। ঠিক আছে? এভাবে বসাতে হবে। নিম্নে সর্বশেষ তোমাকে লিখতে হবে তোমার বাস্তবিক অভিজ্ঞতা আছে কিনা, থাকলে সেটাও লিখছো। এই সব কিছু লিখার পরে তুমি আবার বলতেছো যে অতএব আপনাদের নিকট আকুল আবেদন এই যে আমার শিক্ষকগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিবেচনা করে আমি একজন প্রার্থী হিসাবে মনোনীত হওয়ার জন্য আপনাদের কাছে কি করছি, আপনার কাছে মার্জি করছি কিংবা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। এটা লিখার পর বিনীত লিখে তোমার হচ্ছে কি করতে হবে, এখানে তোমার নামটা লিখতে হবে। তবে সেটা এই পাশে লিখবা না, সেটা লিখবা কোথায়, সেটা লিখবা হচ্ছে স্যার এই জায়গার মধ্যে। কোথায়? এই জায়গায়, এই জায়গা নয়, এই জায়গার মধ্যে লিখবা। অর্থাৎ বিনীতটা আমি এখানে লিখবো। লিখার পরে সর্বশেষ আমাকে নিচে হচ্ছে সংযুক্তি দিতে হবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট। আমি কি কি অ্যাটাচ করেছি এখানে, তাই না? আমি সেখানে দিয়েছি 2 কপি ছবি দিয়েছি, আমি শিক্ষকতা সকল যোগ্যতায় যে এগুলো যে দিলাম, আমি পরীক্ষা এখানে হ্যান্ড করেছি ত্যান করেছি, যেটা এগুলো সার্টিফিকেট গুলো দিতে হবে। 3 নাম্বার হচ্ছে জন্ম তারিখের সনদ দিতে হচ্ছে। এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ, অর্থাৎ হচ্ছে এনআইডি কার্ড দিতে হবে, হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট দিতে হচ্ছে। তারপর হচ্ছে আমার পরিচয় পত্রের সনদটা আমি দিচ্ছি। এরপর হচ্ছে 500 টাকা ব্যাংক ড্রপ যেটা দিয়েছি ওটার রসিদটা দিতে হচ্ছে। এইগুলো আমাকে লিখতে হবে। ঠিক আছে? এখন এবার সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে কত পেজের মধ্যে আপনি লিখতে পারবেন। এটা যতক্ষণ আপনার 1 পেজ কিংবা 2 পেজ এটার মধ্যে লিখা যাবে, তবে সর্বোচ্চ গেল 2.5 পেজের বেশি যাওয়া যাবে না। 2.5 পেজের বেশি যাওয়া যাবে না। তাহলে আপনি কতর মধ্যে লিখবেন? 1 থেকে 2 পেজের ভিতরে পুরোটা লিখবেন। বুঝাতে পেরেছি? এরপর হচ্ছে আচ্ছা, ওকে ওকে, এবার ব্রাদার ফাতেমা আক্তার, স্যার সিসিবিসির মধ্যে কিছু শুধু কি কিছু খালি রাখবেন, কিছু লিখতে হবে না, কিছু লেখার দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি আচ্ছা তাসনিম সাফা, সাফা বলছেন স্যার ক্লাসগুলো শেষ সেগুলোর পিডিএফ কি দিবেন? হ্যাঁ, সবগুলো পিডিএফ দিয়ে দিব স্যার। ক্লাস শেষের পরপর ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। কাদের মন্ডল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর যে ফাতেমা আক্তার, স্যার আবেদন আবেদন কি আবেদন কঠিন ইমেল সহজ? হ্যাঁ, আপনার কাছে যেটা সহজ মনে হয় সেটা আপনি আনসার করবেন। এর পরবর্তী হচ্ছে ইব্রাহিম স্যার পিডিএফ দিন স্যার। অবশ্যই ক্লাস শেষে ইব্রাহিম পিডিএফ পেয়ে যাবা। মাসুম আক্তার মাইনুল, আচ্ছা এটা কি বলছে, এনজেড খালি থাকবে, বুঝতে পারি নাই। এরপর হচ্ছে মাইনুল এনজেড, মাসুম এটা কি দিছো? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নাই, বেশি দুষ্টামি করিও না, দুষ্টামি একটু লিমিটের মধ্যে রাখো। এরপর হচ্ছে তোমার এসএ 26 পিডিএফ নাই কি বলো? আচ্ছা এই তোমরা তোমাদের মেসেজ করছো, আমি দেখছি না, দুষ্ট ছেলে। স্যার ভাষণের নিয়মটা একটু দেখাই দেন। হ্যাঁ দেখাই দিব, তাসলিম দেখাই দিব। ফাতেমা আক্তার, হ্যাঁ ঠিক আছে, ওকে। সাইম চৌধুরী, পিডিএফ কোথায় পাবো? স্যার হচ্ছে আমাদের গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবগুলা দেওয়া আছে। ওকে, এরপর আসেন, এর পরবর্তী যাচ্ছি আমি। আমাদের সংলাপ লিখন খুবই গুরুত্বপূর্ণ। সংলাপ এবং অভিজ্ঞতা এই দুইটা থেকে এক যে কোনো একটা সংলাপ লিখবেন। সংলাপ বলতে কিরকম? ডায়লগ, আমরা ক্লাস 10 এ পড়েছি ডায়লগ লিখতে হয়েছে, তাই না? ডায়লগ যেটা কথোপকথন লিখতে হয়েছে, সেম একই রকম ভাবে খুবই গুরুত্বপূর্ণ কিছু ডায়লগ দিয়েছি এখানে আমি। সব মিলে হচ্ছে 10টার মধ্যে, 10টা না, 2 4 6 8টা একটু খেয়াল করি। প্রথমত হচ্ছে বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট খেলার সফলতা ব্যর্থতা জানিয়ে 2 বন্ধুর মধ্যে কি একটা সংলাপ তৈরি করা। এবার শব্দ দূষণের কুফল, অর্থাৎ শব্দ সাউন্ডের কারণে কি হয় অনেক ক্ষতির যে বিষয়, এটা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ। তাহলে এরপর 3 নাম্বার হচ্ছে জ্ঞান চর্চা, বিজ্ঞানের বিষয়ে 2 বন্ধুর মধ্যে একটা সংলাপ, অর্থাৎ জ্ঞান চর্চায়, অর্থাৎ 2 বন্ধুর মধ্যে কিভাবে জ্ঞান চর্চা করলে বাড়বে সেটা। উচ্চশিক্ষার স্তরে বিষয়ের নির্বাচনের গুরুত্ব,
উচ্চশিক্ষা কোথায় করলে, এটার বিষয়টা নির্বাচন অর্থাৎ সাবজেক্ট নির্বাচনের যে বিষয়টা, এটা হচ্ছে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ। এরপর সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই একসাথে একই সাথে আমরা বসবাস করছি, তাই না? আমরা হচ্ছে একটি বৃত্তে কি করছি, সবাই বসবাস করছি, এই বিষয়টা। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা অর্থাৎ হচ্ছে যে গ্লোবাল যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে বৈশ্বিক উষ্ণতা সেটা নিয়ে বৃদ্ধি, আর হচ্ছে জলবায়ু পরিবর্তন, এটা নিয়ে হচ্ছে দুই বন্ধুর মধ্যে কথোপকথন। এবার ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই গত পরশুদিন ভূমিকম্পের কারণে কি হয়েছে, অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ঠিক আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে নৈতিকতার গুরুত্ব, দুই বন্ধুর মধ্যে সহপাঠীর মধ্যে সংলাপ, অর্থাৎ ম্যানারের গুরুত্ব কি, ইটিকেটের গুরুত্ব কি, এটা নিয়ে দুই বন্ধুর মধ্যে কি সংলাপ। এখন এগুলো কিভাবে লিখবেন সেটা একটু বলে ফেলি। প্রথমত আপনি যে বিষয়টা খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করেন স্যার, একটু খেয়াল করুন সবাই, আমি দেখাচ্ছি একটা বিষয়। প্রথমত আপনি সংলাপটা কিভাবে লিখবেন, সংলাপটা লেখার জন্য আপনাকে শুরুতে একটা কাজ করতে হবে। শুরুতে আপনি তো পেজে শুরু করেছেন, এত নাম্বার প্রশ্নের উত্তর এই জায়গার মধ্যে লিখেছেন, তাই না? এত নাম্বার প্রশ্নের উত্তর আপনি এই জায়গার মধ্যে লিখেছেন। এখন লিখার পরে আপনাকে কি করতে হবে, একটা ইন্ট্রোডিউস পর্ব দিতে হবে, অর্থাৎ যে ইন্ট্রোডিউস পর্বটা আপনাকে 1.5 লাইন কিংবা 2 লাইন অথবা 3 লাইনের মধ্যে আপনাকে শেষ করবেন। সেটা কিরকম, লাইক বলা হয়েছে, আমি এখান থেকে একটা সংলাপ ধরলাম, বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট খেলার সফলতা ও ব্যর্থতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। আমি একটু আগে এখানে জানান দিয়ে ফেললাম যে গত বিশ্বকাপ বাংলাদেশের জয় এবং পরাজয় নিয়ে দুই বন্ধু তারেক এবং রহিমের মধ্যে সংলাপ নিয়ে তোমার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট সফলতা এবং ব্যর্থতা নিয়ে আলোচনা করা হয়েছে, নিম্নে তা উল্লেখ করা হলো। তাহলে তুমি যদি এই যে 2 থেকে 2.5 লাইনের মধ্যে যদি এগুলো যদি একটু বুঝাই দিতে পারো, তাহলে টিচার বুঝবে যে না, এই মানুষটা সবকিছু সুন্দর করে গুছিয়ে লিখেছে। তাহলে শুরুতে আমরা একটা ইন্ট্রোডিউস পর্ব রাখবো, একটা সলিমিনিটি পর্ব রাখবো। সেটা কয় লাইনের মধ্যে, সেটা স্যার অবশ্যই আমি সর্বোচ্চ গেলে 2 থেকে 3 লাইন যেতে পারি, এর বেশি যাওয়া যাবে না। তারপর আমি এখানে শুরু করি 2টা ক্যারেক্টার, ধরেন আমি হচ্ছে ক ধরলাম, কিংবা আরেকটা হচ্ছে খ। এবার আপনাকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে স্যার, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নে যদি উল্লেখ করে দেয় কার নাম আসবে, তাহলে ওই নামটাই লিখতে হবে, ওখানে আপনার নিজের মতো নাম লিখতে পারবেন না। যদি নাম লিখে না থাকে তাহলে এবার আপনার যা ইচ্ছে তাই আপনি করবেন, ঠিক আছে? তারপর দেখেন, আমি যদি এবার শুরু করি, ধরেন এখানে শুরু করার পর উপরের কথা বলার পরে এখানে আমরা কিছু কথা বলি। প্রথমে আমরা বলি হচ্ছে হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছো, তুমি ভালো আছো, এই ধরনের কয়েকটা আমরা কথা শুরুতে শুরু করে থাকি, তাই না? ধরেন আমি ধরলাম হচ্ছে এই ধরনের প্রায় হচ্ছে একজনের দুইটা কথা হিসেবে 4টা কথা এখানে আছে, 4টা কথা। এই 4টা কথা আমি হিসাব করব না। উপরে হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছো, ভালো আছো, তুমি কেমন আছো, ভালো আছো, এই জন্য 4টা কথা আছে না, এই 4টা কথা আমি হিসাব করব না। হিসাব না করে এই যে 2টা ক্যারেক্টারের প্রায় একজনের আমি কি করব, একজনের 15টা করে আমি ডায়লগ হিসাব করব। একজনের কয়টা, 15টা করে। ধরেন আমি ক এর 15টা, এরপর হচ্ছে খ এর 15টা, তার মানে এখানে কয়টা হলো, এখানে হচ্ছে 30টা, এখানে কয়টা হয়েছে, 30টা। তারপর নিচেও সেম ভাবে আপনি লিখেন না আবার হ্যাঁ বন্ধু বিদায়, দেখা হবে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, সুখে থেকো, নিরাপদে থেকো, তাই না? এই কথা বলি না? সেম আবারও এখানে 4 লাইন আছে, এই 4 লাইনও হচ্ছে আপনি হিসাবে ধরবেন না, কিন্তু লিখবেন। তার মানে এদিকে 15 30 হয়েছে, আর উপরের এখানে কত সাইড আছে, তার মানে 30 আর সাইডে 34, আবার এদিকে সাইডে কত 38। এই 38টা লাইন যদি আপনি লিখতে পারেন, উপরে 3 লাইন যদি আপনি লিখতে পারেন, লেখাটা যদি আপনার স্পষ্ট হয়, ইনশাআল্লাহ আপনাকে এই 10-এর মধ্যে আপনাকে 10 অবশ্যই দিতে বাধ্য হবে, অবশ্যই কি দিতে বাধ্য হবে। আমার কথাটা একটু বুঝছেন কিনা একটু আমাকে ইঙ্গিত দিয়ে জানান, আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা কি লিখেছো, এরপর হচ্ছে আচ্ছা কাদের মন্ডল স্যার সারাংশ সারমর্ম পড়ানো হয়ে গেছে? হ্যাঁ, সারাংশ সারমর্ম কিভাবে করবে সেটা দেখাই দিয়েছি, একটু ভিডিওটা আবার দেখে নিও। এরপর হচ্ছে ফাতেমা আক্তার, স্যার যত প্রস্তুতি নেই পরীক্ষার হলে প্রশ্ন মিল পায় না, কমন আসে না সব। হ্যাঁ, বাংলা তো এমনই, বাংলা তো মাতৃভাষা, কমন আসার তো প্রশ্নই আসে না, আর এখানে কমন আসলে সেটা তো সমস্যা বলে মনে করি আমি, ঠিক আছে? তারপর হচ্ছে এটা কি লিখছো হৃদয়? আচ্ছা বলছে কয়েকটা ফরম্যাট দেখা দিলে ভালো হবে।
ঠিক আছে সংলাপ, আচ্ছা ওকে ঠিক আছে, দেখে আমি দেখা দিচ্ছি। 30টার কম হলে স্যার সমস্যা হবে না? সমস্যা হবে না, আপনি 30টা না লিখে আপনি 12 12 24টা লিখেন, আর ওদিকের 8টা, তাহলে 24 আর 8 হয়ে গেছে তো 30টা, সমস্যা নাই। তারপরে যে ফাতেমা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। মাসুম আক্তার বুঝতে পেরেছেন, আচ্ছা। এরপর নাম, এটা তো অনেক কঠিন, উচ্চারণ করতে পারছি না আমি। এরপর হচ্ছে 10-এ 10 কেমনে দিবে? অবশ্যই দিবে, অবশ্যই দিবে। কেন দিবে সেটা, কেন দিবে সেটা হচ্ছে দেখাবো কোথায় আমি, ওয়েট করো। এটা হচ্ছে কেন দিবে সেটা, সেটা হচ্ছে যেভাবে খাতা মূল্যায়ন করা হয়, বাস্তবিক মূল্যায়ন যেভাবে করা হয় সেটার ভিডিও এই জায়গার মধ্যে আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের খাতা কিভাবে মূল্যায়ন করা হয়, অ্যাজ এ আমাদের মধ্যে টিচার আমরা কিভাবে মূল্যায়ন করি, আপনি সুন্দর এটার মধ্যে ঘুরবেন, এটার মধ্যে ঘুরে দেখলে আপনি দেখবেন ওখানে আমি দিয়েছি অলরেডি ক্লাস 10 এর, ইন্টারের আপনাদেরকেও দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এরপর আর হচ্ছে এখানে তো আমরা ডিটেলস এত বেশি পড়ার অত সুযোগ পাচ্ছি না, যেহেতু আমাদের অনেক সময় কম, সেই হিসাবে একদম যাবতীয় সবকিছু সংলাপ, এরপর হচ্ছে তোমার সারাংশ, সারমর্ম, প্রবন্ধ কিভাবে কি করতে হবে না করতে হবে, একদম ফাইনাল সাজেশন সুন্দর করে আপনারা এখানে গিয়ে সবগুলো নিয়ে নিবেন, ঠিক আছে। এখানে গেলে আপনি সবগুলো পাবেন এইখানে, ঠিক আছে। এই পেজে গেলে সবগুলো পেয়ে যাবেন। এরপর আসি, এরপর তারপর আসেন, এই যে এই একজন বলেছে, এই যে রিফাত, রিফাত বলেছে না, রিফাত 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 আল্লাহ সিফাত শিকদার, সিফাত দেখো, এই দেখো একটু সবাই খেয়াল করো, এই যে এখানে হচ্ছে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে পাঠক এবং লেখকের মধ্যে কথোপকথন, পাঠক আর লেখকের মধ্যে কথোপকথন। আচ্ছা আচ্ছা, ও ওয়াও ওয়াও, ঠিক আছে, ওকে 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 সখী, নামটাই সুন্দর সবচেয়ে বেশি, আর তুমি সেই সখী, ধন্যবাদ তোমাকে। দেখো দেখো একটু খেয়াল করো তো, এটা হচ্ছে আমি জানি না তোমাদের ওখানে কতটুকু বুঝে যাচ্ছে না যাচ্ছে, তোমরা ভালো করে যে পিডিএফটা পাবা পিডিএফ এর মধ্যে খেয়াল করে নিবা, একটু বুঝে নাও কিভাবে কি করবা। এই যে শুরুতে হচ্ছে এই যে এই হচ্ছে এখানে যে বইমেলার স্থানের ঘটনাটা লিখেছে, এখানে হচ্ছে আমার ফরম্যাটে কি দেওয়া আছে, ঠিক কি হলো, একটু খেয়াল করি। শুরুতে হচ্ছে আমরা এই যে এখানে যে লেখকের যে কথাগুলো আমি বললাম 2 থেকে 3 লাইন লেখার কথা, 2 থেকে 3 লাইন, অর্থাৎ লিখলাম যে এই যে আমি লিখলাম যে একজন লেখক আর একজন হচ্ছে পাঠক, দুইজনের মেলার মধ্যে দেখা হয়েছে, তাদের বই নিয়ে কথা হচ্ছিল, সে কথার নির্মুক্ত বর্ণনা করা হয়েছে, এভাবে করে দুইজন, একজন লেখক আর একজন পাঠকের নাম সহ তুমি উল্লেখ করে দিয়েছো, নিচে তাদের এবার নামগুলা দিয়ে কিংবা যা আছে ওইভাবে দিয়ে তোমার কথাটা শুরু করবা। এটা কেন শুরু করবে এখান থেকে, কারণ এটা যদি তুমি দাও তোমার খাতা যে কাটবে সে বুঝবে যে তুমি আসলে বুঝে শুনে সবকিছু সুন্দরভাবে স্টার্টিংটা করেছো। আর এটা যদি তুমি একবার বুঝিয়ে দিতে পারো, টিচার তোমার বেলায় খুব ভালো ইমপ্রেশনটা কি করবে, খুব ভালো ইমপ্রেশন তোমার প্রতি থাকবে। এই যে এভাবে লিখে যাবা সবগুলা, ঠিক আছে, সবগুলো লিখে যাবা এভাবে। এখানেও প্রায় আছে হচ্ছে 15টা আপ, এখানেও দেওয়া আছে, ঠিক আছে। এটা 2 পেজ যখন হয় তখন হচ্ছে এটা 30 লাইন কিংবা 30 বাক্য এমনি হয়ে যায়। এরপর আসেন আবেদনপত্র কিংবা দরখাস্ত, আবেদনপত্র কিংবা দরখাস্ত কিভাবে কি লিখবেন দেখেন। আবেদনপত্রটা আমরা প্রথমে তারিখ লিখি, তারপর হচ্ছে কি করি তারিখ লিখি, এরপর বরাবর এটা লিখি, তারপর হচ্ছে কর্তৃপক্ষের নাম, কর্তৃপক্ষের নাম বলতে এখানে কি অধ্যক্ষ নাকি আর কি, যেটা সেটা লিখি আর কি। এরপর যে ঠিকানা কোথায় তার বাড়ি, এই যে যেমন চট্টগ্রাম লিখছে, তারপর যে বিষয়টা কি, আমার পেট ব্যথার কারণে ছুটি দরকার, তাই না। এরপর হচ্ছে সম্ভাষণ আমরা করছি, শুরুতে বলে স্যার, এরপর যে মহোদয় কিংবা জনাব লিখি, লিখার পর অবশ্যই আপনাকে কি বলছি, অবশ্যই কমা দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে, অবশ্যই কমা দিতে হবে, কমা না দিলে কাটা 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 মনে রাখবেন, যদি কমা না দেন তাহলে আপনাকে কেটে দিবে। কারণ বিরাম চিহ্নের মধ্যে যখন পড়েছেন ক্লাস 10 এর মধ্যে মনে আছে কিনা দেখেন, লাস্টের দিকে পড়েছেন, ওখানে হচ্ছে সম্বোধন কিংবা হচ্ছে চিঠিপত্রের শুরুর সম্বোধনের পরপরে অবশ্যই কি দিতে হয়, কমা দিতে হয়। তারপর আপনাকে কি করতে হবে, সুন্দর করে আপনাকে মূল কথাটা শুরু করতে হবে, এটা সর্বোচ্চ একদম স্পষ্টভাবে মূল বক্তব্যটা একদম 1 থেকে 2 প্যারার মধ্যে শুরু করতে হবে, 1 থেকে 2 প্যারার মধ্যে শেষ করতে হবে, 2 প্যারা মূল আবেদনটা লিখতে হবে। শুরুতে আপনি প্রথম প্যারার মধ্যে কথা লিখেছেন, আমি আপনার অনুমত ছাত্র এই সেই, তারপর বলছেন হচ্ছে আমি অনেকদিন এই করেছি হঠাৎ করে আমার পেট ব্যথা হয়ে গেছে, তারপর এবার বলছে যে অতএব আপনার নিকট আকুল আবেদন আমাকে যদি আপনি ছুটি দেন তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো, বুঝাতে পেরেছি। তারপর এসে আপনি লিখছেন যে বিদায় সম্ভাষণটা দিচ্ছেন, বিনীত নিবেদন,
কিংবা হচ্ছে আপনার একান্ত অনুগত ছাত্র কিংবা ছাত্রী, নাম তার হচ্ছে অপি। এইভাবে লিখলে আবেদন পত্রের মধ্যে ইনশাআল্লাহ আপনাকে নাম্বার কাটতে পারবে না, পারবে না, পারবে না। তারপর আসেন এরপর পত্র। পত্রটা একটু খেয়াল করি। পত্র একটা আবেদন আর হচ্ছে পত্র, চিঠিপত্র। চিঠিপত্রটা একটু দেখি। ওকে, ঠিক আছে, একটু চিঠিপত্রটা দেখি। আসেন, এটা হচ্ছে ব্যক্তিগত পত্র, অর্থাৎ ব্যক্তিগত পত্র লেখার ক্ষেত্রে এই ফরম্যাটটা আপনি ফলো করবেন। অ্যাজ লাইক আপনি দিয়েছেন আপনি কোথা থেকে মানে কোন জায়গা থেকে কথা বলছেন সেটা, তারপর তারিখটা দিয়েছেন, এরপর হচ্ছে প্রিয় মানুষটা কিংবা আপনার ব্যক্তিগত মানুষটাকে আপনি কি করছেন, আপনি এমফাসাইজ করে তার নামটা উল্লেখ করছেন। অ্যাজ লাইক আমি আমার প্রিয় মানুষ ভূমিকে লিখলাম, ঠিক আছে, কাকে লিখলাম, ভূমিকে লিখলাম। তারপরে এই যে আমি লিখলাম এটা 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 হয়েছে, অমুক সমুক তমুক হয়েছে, তারপর এন হয়েছে, এই হয়েছে, এ হয়েছে, এই হয়েছে আর কি, ঠিক আছে। এটার পরে আমি কি করছি, শুভেচ্ছান্তে আমার সেই নামটা লিখে দিয়েছি, আমার সেই নাম সৌরভ মুক্তাদিরের নামটা লিখে দিয়েছি, ঠিক আছে। এইভাবে করে চিঠিটা লেখা যায়। চিঠির ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে পরবর্তীতে গিয়ে কি করতে হবে, অবশ্যই আপনাকে খাম বানাতে হবে, ঠিক আছে। আপনাকে স্ট্যাম্প, যে আপনাকে ডাক টিকিটটা বানাতে হবে। এই ডাক টিকিটের মধ্যে আপনাকে অবশ্যই এখানে কি লিখতে হবে, এখানে এটা লিখতে হবে, ঠিক আছে। এটা না লিখলে কিন্তু নাম্বার কেটে দিবে। না লিখলে আপনি কত পাবেন, 10-এর মধ্যে সর্বোচ্চ 6 পাবেন, যে যদি এটা না দেন, এটা না দিলে 10-এর মধ্যে 6 পাবেন। ডাক টিকিট যদি আপনি লিখেন ইনশাআল্লাহ 10-এর মধ্যে আপনি লেখা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনি 9 কিংবা এমন সুন্দর হলে 10ও পেতে পারেন। বুঝাতে পেরেছি বিষয়টা? এরপর আসেন, আচ্ছা মেল, এটা তো আমরা দেখলাম। খুদে বার্তা, এই খুদে বার্তা কিংবা এসএমএস এরটা আমরা একটু দেখি, একটু খেয়াল করি। খুদে বার্তাটা কি, পরীক্ষা ভালো ফল করার জন্য ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা। খুদে বার্তা ইতিমধ্যে 2 বছর কিন্তু আসে নাই, যদি আসে তো ভালো, আলহামদুলিল্লাহ, আর আসলে একদম ফাটাই ফেলবা তোমরা, ঠিক আছে, একদম সোজা বিষয়। এসএমএসটা কি রকম, লাইক এখানে কি বলেছে, পরীক্ষায় ভালো ফল করার জন্য ছোট ভাইকে কি করা, ছোট ভাইকে শুভেচ্ছা জানাচ্ছ, তাই না। তো এখন আমি এসএমএসটা লিখি কিভাবে, ধরো আমি লিখছি যে অভিনন্দন প্রান্ত, কিংবা অভিনন্দন বলছি, অভিনন্দন সৌরভ, তুমি ভালো রেজাল্ট করেছো, এইটা করেছো, এসএসসি পরীক্ষা আরো ভালো করো, তারপর কি করো, তুমি এসএসসি পরে তুমি ইউনিভার্সিটিতে যাও, কিংবা ওখানে গিয়ে কি করো, সুন্দর একটা পরিবেশে তুমি বড় হও, ভালো করে পড়ালেখা হও, ভবিষ্যতে বিজনেস ক্যাডার হও। এইভাবে তো তার উৎসাহ দিই আমরা, তাই না। এই কথাগুলো লিখলাম, লিখার পরে আমি কি করেছি, আমি এখানে নামটা লিখে দিয়েছি। এখানে না লিখলেও চলে, আপনি এসে নিচে নামটা লিখবে, সেন্ডার কে, সেন্ড কে করেছে তার নামটা, মোবাইল নাম্বার হচ্ছে আপনি এটা খেয়াল করিয়েন, কেউ আবেগের বসে আবার পুরো নাম্বার দিয়ে দিন না, আবার ভুলভাল নাম্বারও দিন না। আপনি ভুলভাল দিচ্ছেন মানে সেটা অন্য কারো তো নাম্বার নাকি। তাহলে আপনাকে করতে হবে কি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে শুরুতে আপনি হয়তো 3টে নাম্বার লিখবেন, 018 লিখে তারপর এগুলা ক্রস 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 দিয়ে 11টা, আবার 14টা লিখে দিয়েন না। 14টা লিখলে বুঝে যাবে আপনি কোন ধরনের স্টুডেন্ট। বুঝাতে পেরেছি? এরপর তারিখটা দিবেন, সময়টা দিবেন, তারিখটা দিবেন, এতটুকু, আর কিছু লাগবে না। তারপর ওকে, আমাদের হচ্ছে নির্মিত লিখিত অংশের পার্ট এখানে শেষ, ঠিক আছে। একটু তোমরা নির্মিত অংশটা বুঝতে পেরেছো কিনা কাইন্ডলি একটু আমাকে জানাও, একটু জানাও। ওকে, কি বলেছে কে, আচ্ছা
মাইনুল এনজেড, তাহলে আমার সমস্ত বন্ধু বান্ধবকে নিয়ে আমি আসি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবাইকে নিয়ে এসো। এরপর যে মাসুম আক্তার, আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে উষু সখী বলেছেন কি, সুখু কি বলেছেন, উষু সুখী, সুখী যেটা বলেছেন সেটা হচ্ছে একটু বড় করে বুঝতে অসুবিধা হচ্ছে। ভাইয়া আর বড় হয় না, এটা এর চেয়ে আর বড় হবে না। আপনি পিডিএফটা নিয়ে একটু ভালো করে পড়বেন, আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। মোহাম্মদ জয়, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জয়? এরপর হচ্ছে রুমান আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে আবিদ, আবিদ জি স্যার বুঝছি আলহামদুলিল্লাহ, যাক অনেক ভালো, জয় বুঝছো, গুড। এরপর যে কাদের মন্ডল, স্যার একটু একটু লিখতে হবে না, হ্যাঁ স্যার কি বলছো স্যার? প্রথমে কি লিখছো আমি বুঝতে পারি না, কাদের আবার লিখো। এরপর হচ্ছে তাসলিম সাহেব চৌধুরী, স্যার হ্যাঁ বলেন, ভাষণটা হ্যাঁ বুঝিয়ে দিব, ভাষণ বুঝিয়ে দিব, ভাষণ বুঝিয়ে দিচ্ছি, আসেন 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 আসেন। ভাষণ ভাষণ, জায়গা একটা ছিল তো, এই যে ভাষণ। ভাষণ, যাদের হচ্ছে ভাষণ দিতে ইচ্ছে তারা লিখবেন শুধু, ঠিক আছে? ভাষণ আসতে পারে নাও আসতে পারে, ঠিক আছে, তবে আসার সম্ভাবনা অনেকটুকু কম বলা যায় আর কি। ভাষণটা বলি কিভাবে লিখবেন, ধরেন যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে ভাষণ দিতে বলতেছে, অ্যাজ লাইক বলতে বলছে 24-এর আন্দোলনে কিভাবে ছাত্রদের ভূমিকা, এই বিষয়ে তুমি একটা ভাষণ দাও। তখন তোমাকে এবার লিখতে হচ্ছে শুরুটা কিভাবে আমরা করছি। শুরুতে আমরা করি যে প্রথমত আমরা সবাইকে ধন্যবাদ জানাই, এভাবে শুরু করি যে আগে মুসলমান হলে আমরা শুরু করি আউযুবিল্লাহি ওয়া কাফা আম্বিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আম্মা বাদ ফাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে কিন্তু আমরা শুরু করি, তাই না? তাহলে শুরুতে আমাকে এইভাবে করে আগে সম্বোধন দিতে হবে, অ্যাজ লাইক আমি বললাম এভাবে, আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ মহতি প্রোগ্রামে উপস্থিত সকলকে জানাচ্ছি অনেক বেশি ধন্যবাদ। এভাবে করে আমি কথাটা এখানে বলছি, প্রথমের কথা। 2 নাম্বার আবার বলছি, আমি সম্বোধন করে বলছি আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছে এমন হচ্ছে সকল কলা কৌশলী কিংবা সকল অতিথিবৃন্দ, সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। তো সেই সাথে আবার জানাচ্ছি কিরকম ভাবে, আবার জানাচ্ছি যে এইভাবে যে আজকের প্রোগ্রামে যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, সেক্ষেত্রে আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এটা তুমি বলে ফেলছো। 3 নাম্বার জায়গার মধ্যে এসে আমি যে কথাটা লিখবো সেটা হচ্ছে আমার মূল বিষয়টা নিয়ে। আমি এবার লিখলাম 24-এর আন্দোলন নিয়ে কিছু লিখলাম। 24-এর আন্দোলন হয়েছে স্বৈরাচারের পতনের মাধ্যমে, আমরা সুন্দর একটা দেশ পেয়েছি। এরপর হচ্ছে ছাত্র জনতারা খুব বেশি উৎসুক ভাবে কি করেছেন, এই যে সকল অত্যাচারকে তারা মোকাবেলা করে দেশকে নতুন ভাবে রিবিল্ড করেছে, সেই কথাগুলো তোমরা বলতে পারো। এমনকি তোমরা উল্লেখ করতে পারো এই 24-এর আন্দোলন এমনি তো হয়নি, এটা যুগে যুগে কালান্তরের মাধ্যমে আস্তে আস্তে সেটা কি হয়েছে, আমরা সুন্দর নতুন দেশ পেয়েছি। তাহলে মূল কথাটা আমি এখানে 3 থেকে 4 লাইনে লিখে ফেললাম। সর্বশেষ সর্বশেষ আমাকে এসে আবার একটা প্যারা লিখতে হবে। সেই প্যারাটা কি, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তার মানে শুরুতে আপনি ইন্ট্রোডিউস পর্ব শুরু করতেছেন, 2 নাম্বার আপনি ধন্যবাদ দিচ্ছেন, 3 নাম্বার মূল কথা বলতেছেন, 4 নাম্বার আবারও ফিনিশিং দিচ্ছেন। এই 4টা স্টেপে শুধু পরীক্ষা আপনি লিখবেন ভাষণটা। ভাষণ আপনি 2 পেজও লিখতে পারেন কিংবা 2.5 পেজও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে 2 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড হচ্ছে 2 পেজ, এই যে 2 পেজ হচ্ছে স্ট্যান্ডার্ড। বুঝতে পেরেছি বিষয়টা? কি লিখছো? তাসফিয়া জি স্যার, হ্যাঁ ওকে ফাইন। তারপর হচ্ছে ইভানা, ইভা স্যার আমিও আছি। আচ্ছা ইভানা ইভা স্যার, ইভা তুমি কোনটা আমি চিনতে পারছি না ঠিক। আচ্ছা রিয়াদ চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিফাত শিকদার স্যার আজান দিচ্ছে, ও আচ্ছা, আবার এখানে আসলে শোনা যায় না, সময় তো হয়েছে, আজান দিবে। এরপর হচ্ছে রূপা ইসলাম, সারাংশের কোনো সাজেশন দিলে ভালো হতো স্যার। ইতিমধ্যে দিয়েছি আমি, ইতিমধ্যে স্যার দিয়েছি, ঠিক আছে, একটু দেখে নিবেন। তারপর হচ্ছে আচ্ছা ওকে, ঠিক আছে ওকে, এরপরে যাচ্ছি। যারা হচ্ছে, আচ্ছা বলে দিচ্ছি, যারা হচ্ছে ধরো দেরিতে আসেন কিংবা দেরিতে আসছেন তাদের জন্য একদম বলে দিচ্ছি, ক্লাস শেষে আপনি পিডিএফ গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, যাবতীয় সবগুলো পিডিএফ। আপনাদের জন্য অনেক কষ্ট করে পিডিএফ গুলো তৈরি করছে, গতকাল পুরো রাতে আমি মনে হয় অনেক গভীর পর্যন্ত কাজ করেছি, শুধু আপনাদের জন্য, শুধু আপনাদের ভালোবাসাটুকু চাই, দোয়াটুকু চাই, আর কিছু লাগবে না, ঠিক আছে? আর সকল পিডিএফ ক্লাস শেষে অবশ্যই পেয়ে যাবেন। এমনকি যাবতীয় আরো রিসোর্স পাওয়ার জন্য কিংবা এগুলো খুব সহজে পাওয়ার জন্য আপনি ভিজিট করতে পারেন এখানে, আপনি ভিজিট করতে পারেন এই জায়গার মধ্যে, ঠিক আছে? এই জায়গার মধ্যে ভিজিট করলে আপনি সেখানে, আজকে তো আমাদের
মোহামেডানের বাংলা শেষ ক্লাস, এরপর আছে আপনাদের ইংলিশ, এরপর আছে হচ্ছে আপনাদের আইসিটি, তাই না? ইনশাল্লাহ এগুলারও দুইটার হচ্ছে একদম আপনাদের সর্বোচ্চ কমন পাওয়ার সেই সাজেশন গুলো ইনশাল্লাহ দেওয়া হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপর শুরু করি। আসলে আমরা উপসর্গ থেকে দুইটা প্রশ্ন বলে দেব স্যার, দুইটা প্রশ্ন, শুধুমাত্র দুইটা প্রশ্ন স্যার। এই দুইটা প্রশ্ন থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন, ঠিক আছে? যদি উপসর্গ আসে এই দুইটা প্রশ্নের মধ্যে কমন পাবেন। আর উপসর্গে যারা অফলাইন ক্লাস পেয়েছো, খুবই ছন্দ আকারে আমি ক্লাসগুলো করাই, তাই না? এখন ছন্দ আকারে এত করানোর সুযোগ নাই, কিন্তু আমি বলে দিচ্ছি কোনটা কি হবে না হবে। আর সে ছন্দ আকারে পাওয়ার জন্য আপনি ভিজিট করেন সেম একই ঠিকানায়। আসেন, আমরা জানি হচ্ছে উপসর্গটা কি। উপসর্গ হচ্ছে যে বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের আগে বসে নতুন একটি শব্দ তৈরি করে, সেটার নামই হচ্ছে উপসর্গ। অর্থাৎ কি বলছি, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কিংবা ধাতুর পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করে, সেটার নামই হচ্ছে উপসর্গ। উপসর্গ কয় প্রকার? উপসর্গ 3 প্রকার। একটা হচ্ছে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে কি বিদেশি উপসর্গ। এই 3টা উপসর্গ দিয়ে কি হয়, আমাদের উপসর্গটা গঠিত হয়েছে। আমরা দেখতে পাই উপসর্গের মধ্যে একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসে। সেটা কি? উপসর্গের কোনো অর্থবাচকতা নেই, উপসর্গের কি নাই, কোনো অর্থ নাই, কিন্তু অর্থ দ্যুতকতা আছে। অর্থাৎ উপসর্গের নির্দিষ্ট কোনো অর্থ নাই, কিন্তু এটার অর্থ দ্যুতকতা আছে। অর্থ দ্যুতকতা মানে কি, একটা শব্দের সাথে এটার সাথে ক্ল্যাশ লেগে এটা নতুন একটা শব্দ তৈরি করে। অ্যাজ লাইক আমি এই যদি এইভাবে বলি, যেমন আমি বললাম হচ্ছে অঘা। এই যে অঘা দ্বারা কি, অঘা দ্বারা কিছু বুঝায়? অঘা দ্বারা তো কিছু বুঝায় না। আমি বলতে পারি এই অঘা শব্দের সাথে আমি যদি একটা যুক্ত করে দিই, সেটা হচ্ছে অগার রাম, একসাথে যুক্ত করে দিই, তাহলে কি হয়, অগারামের একটা পরিপূর্ণ অর্থ হয়ে যায়। তার মানে কি, অর্থাৎ মূর্খ ব্যক্তিকে কি বলা হয়, অগারাম বলা হয়। তারপর আসেন কি বলছে একটু দেখেন, একটু প্রশ্নটা ভালো করে ক্লিয়ার করে আপনারা পড়বেন বাসায়। সেটা কি, উপসর্গের কোনো নির্দিষ্ট অর্থ নেই, কিন্তু অর্থ দ্যুতকতা আছে। অর্থাৎ শব্দের মধ্যে এটা কোনো নির্দিষ্ট অর্থ নাই, কিন্তু এই শব্দটা, অর্থাৎ এই শব্দগুলো পূর্বে অন্য কোনো শব্দের আগে বসে নতুন একটা তৈরি করে, সেটাই হচ্ছে অর্থ দ্যুতকতা। একটু আপনারা বাসায় নিজ উদ্যোগে পড়ে নেবেন, আমি এটা আর পড়াচ্ছি না, আমি উপসর্গ এটা পড়াচ্ছি না। দেখেন উপসর্গ 3 ধরনের, একটা বাংলা, সংস্কৃতি, বিদেশি। বাংলা উপসর্গ কয়টা? এই যে 21টা বাংলা উপসর্গ, এগুলো এখানে দেওয়া আছে। এগুলো একদম ছন্দ আকারে, আমি অফলাইনে যারা ছিলেন তারা জানেন, একদম ছন্দ আকারে প্রত্যেকটা একদম তালে তালে পড়িয়েছি আপনাদেরকে। এরপর উপসর্গ, সংস্কৃত উপসর্গ কয়টা? মাত্র 20টা। সংস্কৃত উপসর্গ কয়টা? মাত্র 20টা। এই 20টা হচ্ছে এখানে, ঠিক আছে? বাংলা উপসর্গ আপনাদেরকে ছন্দটা বলেছিলাম, মনে আছে কিনা দেখেন। বলেছিলাম, প্রিয় সুহাস আদাব নিবি, তুই অজপাড়ার ভরসা বলে অন্যরা কুকথা অনাচার করার আগে আর চোখে তাকায়। 29 তারিখ আসার সময় কি করবি? 29 তারিখ আসার সময় কদ বেল আর পাতিহাস আনবি, ঠিক আছে? এইখানে উল্লেখিত যে শব্দগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে বাংলা উপসর্গ, ঠিক আছে? এরপর হচ্ছে সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ কিংবা তৎসম উপসর্গ। সংস্কৃত উপসর্গের অপর নাম হচ্ছে তৎসম উপসর্গ। তৎসম উপসর্গে আপনাদেরকে সুন্দর ছন্দ বলেছিলাম, মনে আছে কিনা দেখেন। বলেছিলাম, পরিচালক প্রবি অভি কাজে পরাজয় বরণ করলে অনুভূতি, উৎসাহ, আবেগ, অবহেলা সবকিছু হারাতে হয়। সুদূর চিন্তা করো, সামনের দিকে চিন্তা করে কাজ করো, ভালো কিছু হবে, ঠিক আছে? আজ রাখি নাম আমার অপি। এই যে কথাগুলো বলেছি এবং এই কথার মধ্যে যে শব্দগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে একটা সংস্কৃত উপসর্গ। এখন আরেকটা উপসর্গ আছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলা আমি জাস্ট এটা একটু লিখে দিচ্ছি। আসেন, বিদেশি উপসর্গের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ইংরেজি, একটা আছে কি, একটা আছে হচ্ছে ইংরেজি। ইংরেজি উপসর্গ কয়টা? মাত্র 4টা। স্যার এটা করে দিচ্ছি, একদম ফ্রিতে নেন। ইউনিভার্সিটির জগতে দুনিয়া যে প্রান্তে পান না কেন এটা পাবেন, এই প্রশ্নগুলো পাবেন। আসেন, 4টা এগুলো কি কি? একটা হচ্ছে হেড সাব, হাফ এবং ফুল শার্ট পরেন। ফুল শার্ট কি পরেন? ফুল শার্ট পরেন। এই যে এখানে উল্লেখিত সেন্টেন্স থেকে আমি তোমার ইংরেজি উপসর্গগুলো বের করছি। এই যে হেড এটা হচ্ছে একটা উপসর্গ। সাব এটা হচ্ছে একটা ইংরেজি উপসর্গ। হাফ এটা একটা উপসর্গ। ফুল এটা হচ্ছে একটা উপসর্গ। এই 4টা হচ্ছে ইংরেজি উপসর্গ। তাহলে হেড সাব যিনি আছে উনি হচ্ছেন শীতকালে কি করেন? লম্বা হাতা শার্ট পরেন, আর গ্রীষ্মকালে কি পরেন? হাফ হাতা শার্ট পরেন। এই যে আমার মতো হাফ হাতা, তাই না?
তাহলে এইভাবে মনে রাখার একদম নিনজা টেকনিক আমি কিন্তু করিয়ে দিয়েছি, বাট এখন ইংরেজিটা করে দিচ্ছি, আরো করে দিচ্ছি। আসো 2 নাম্বার, 2 নাম্বার দেখবো যে তোমার হচ্ছে আরবি উপসর্গ কয়টা? আরবি 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 উপসর্গ হচ্ছে 6টা। আরবি উপসর্গ কয়টা? 6টা। সেটা কি বলছি? আমলা, মনে রাখার জন্য টেকনিক এটা বলেছিলাম, আমলা বাজে, আমলা বাজে খয়ের, খাস গরু। এই যে স্যার এভাবে মনে রাখতে বলছিলাম, আমলা বাজে খয়ের খাস গরু, আমলা বাজে খয়ের খাস গরু। তার মানে কি? আসেন একটু ভালো করে শিখে নিই। আমলা, এই যে আমলা যেটা আছে, আমলার আম, এটা হচ্ছে একটা আরবি উপসর্গ, আমলার আম হচ্ছে একটা উপসর্গ। এরপর এই যে বাজে, বাজে এটা হচ্ছে একটা উপসর্গ। খয়ের, খয়ের এটা হচ্ছে একটা উপসর্গ। ঠিক আছে, এখানে লা এটা আরেকটা উপসর্গ। তাহলে কয়টা পাই? 2টা 4টা। এরপর আরেকটা হচ্ছে খাস, এই যে খাসটা হচ্ছে একটা উপসর্গ, আম খাস লা গড়। এরপর গরু যেটা আছে, গরুর ও কারটা কেটে দিলে তাহলে গড় হয়ে যায়, এই গড়টা একটা উপসর্গ। এই 6টা হচ্ছে তোমার কি উপসর্গ? আরবি উপসর্গ। তাহলে মনে রাখো তো, আমলা বাজে খয়ের খাস গরু, আমলা বাজে খয়ের খাস গরু, আম লা বাজে খয়ের খাস গরুর ওকার কেটে দিলে তাহলে গড়। এই যে এই 6টা হচ্ছে আরবি উপসর্গ। এরপর ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গ হচ্ছে 11টি। ফার্সি উপসর্গ কয়টা? 11টা। ফার্সি উপসর্গ কয়টা স্যার? 11টা। মনে রাখেন ফার্সি উপসর্গ কিভাবে মনে রাখবেন? মনে রাখার জন্য খুব সুন্দর নিনজা টেকনিক বলেছিলাম স্যার, মনে আছে গেলে দেখেন, বলেছিলাম নাটক কম করো প্রিয়, নাটক কম করো প্রিয় দিয়ে কি করেছিলাম? তোমাদেরকে করেছিলাম। দেখো আমি লিখে দিচ্ছি, নাটক, নাটক কম করো প্রিয়র জায়গায় আমরা লিখবো হচ্ছে ফিদর, ফিদর হচ্ছে একদম ব্যক্তি নাম। তারপর হচ্ছে নিম্ব, নিম্ব খেয়ে, নিম্ব খেয়ে পেট, পেট বরবাদ, পেট বরবাদ। আর একটা হচ্ছে বেখুশ। তাহলে দেখেন তো, নাটক কম করো ফিদর, নিম্ব খেয়ে পেট বরবাদ বেখুশ। নাটক কম করো ফিদর, নিম্ব খেয়ে পেট বরবাদ বেখুশ। এখানে আমি যা লিখেছি এখান থেকে 11টা ফার্সি উপসর্গ আমি বের করব। আসেন, নাটকের না, না হচ্ছে একটা উপসর্গ। এরপর কম, কম এটা হচ্ছে একটা উপসর্গ। নাটকের না, কম একটা উপসর্গ। ঠিক আছে, এরপর হচ্ছে কর, কর এটা হচ্ছে একটা উপসর্গ। ফি এটা হচ্ছে একটা উপসর্গ। এরপর দর হচ্ছে একটা উপসর্গ। এরপর নিম্ব, নিম্ব শব্দটাকে আমি ভাঙি, নিম্ব শব্দটাকে ভাঙলে আমি পাই হচ্ছে নিম যুগ ব, নিম যুগ ব। এর নিম হচ্ছে একটা উপসর্গ, ব হচ্ছে আরেকটা উপসর্গ। নিম্ব মানে হচ্ছে নিম পাতার রস। এটা খাওয়ার পরে কি হয়েছে? পেট একদম বরবাদ হয়ে গেছে। এই যে বর, বর হচ্ছে একটা উপসর্গ, আর বরবাদের আকার যদি কেটে দাও তাহলে তাকে বদ, আর এই বদটা হচ্ছে একটা উপসর্গ। ঠিক আছে, আবার বরবাদ মানে যে সাকিব খানের বরবাদ মুভি নয়। এরপর যে বে, বে হচ্ছে একটা উপসর্গ। ঠিক আছে, তারপর হচ্ছে খুশ, এই খুশ একটা উপসর্গ। সব মিলে কি? সব মিলে 11টা। দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। না এখানে 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 বেকুশ, এটা খুশ নয়, খুশ নয়, দুঃখিত, খুশ নয়। এই যে বে, তারপর হচ্ছে নিম্ব, 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে এখন দেখেন তো বুঝছেন কিনা স্যার? একটু আমাকে বলেন, একটু বুঝছেন কিনা? আমাকে রেসপন্স করেন, বুঝছেন কিনা রেসপন্স করেন। একটু বুঝছেন কিনা একটু জানান আমাকে, একটু জানান, পরবর্তীতে যাচ্ছি আমি। আচ্ছা ওকে, চলে এসছো? কেন বসো না, কি অসুস্থ? বসো না কিছুক্ষণ, আমি বেশিক্ষণ করাবো না, শেষ করে দেবো ইনশাল্লাহ, সমাজটা করে দেবো জাস্ট।
সমাজটা পড়ে যাবে, বসো না। আচ্ছা কি লিখছো? আচ্ছা এটা কি লিখছো? প্রশান্তশীল, আমি প্রশান্ত। আচ্ছা ঠিক আছে, তুমি অনেক প্রশান্ত, অনেক শান্ত বাবা। মাসুম আক্তার, আচ্ছা পিডিএফ দিন ওখানে। হ্যাঁ পিডিএফ স্যার গ্রুপের মধ্যে পেয়ে যাবেন। এরপর যে এরপর দিছে এটা কি? প্রতুল পাল, এটা দিল্লিপি। দিল্লিপি স্যার একটু আগে করে দিয়েছি, একটু দেখে নেন ভালো করে। মাসুম আক্তার পিডিএফ কই পাবেন স্যার? অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন। এরপর হচ্ছে আশফিকা নাজনীন অথই, স্যার এতক্ষণ পরে আসছেন আপনি? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কাদের মন্ডল, না কাদের মন্ডল এটা হচ্ছে এটা এটা পেজ। এরপর যে ইব্রাহিম, পারিভাষিক শব্দ দিবেন না? হ্যাঁ দিব, অবশ্যই অবশ্যই দিব। আচ্ছা আবিদ, লালডানা কালাডা দিয়ে লিখেন। আচ্ছা ঠিক আছে, কালাডা দিয়ে লিখে দিব, লালডানা কালাডা। আচ্ছা মোহাম্মদ জয়, জি স্যার বুঝছি, ধন্যবাদ। ফারজানা হক, দারুণ টেকনিক। হ্যাঁ স্যার, ভালো করে দেখে নেন, একসাথে ইউনিভার্সিটির জন্য কাজে আসবে। তারপর হচ্ছে উপাহিরা চৌধুরী, আমাকেও একটু দিও। কি তোমাকে কি দিত? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে ওকে, এরপর যাই। হ্যাঁ বেশিক্ষণ নিব না, টাইম বলেন না, বেশিক্ষণ বেশি। জাস্ট ফর 20 or 25। হ্যালো কেন কেন আমি একটু বাইরে আছি। আমরা চলে গেছে? বসো বসো, আসতেছি আমি। এরপর আসি, এরপর আমাদের মূল্যবান টপিকস সমাস, যেটা শিখতে নাকি লাগে 6 মাস, যেটা শিখতে লাগে নাকি কয় মাস? 6 মাস। 6 মাস আপনাদের দরকার নাই ইনশাআল্লাহ, আমাকে গুটি কয়েক একটু করে সময় দেন, আমি যা করাবো এগুলো একটু ভালো করে মনোযোগ দেন, তারপর ক্লাস শেষে আপনি পিডিএফটা ভালো করে পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য কি চমৎকার স্লাইড দিয়েছি দেখেন, আমার একদম যাবতীয় যত কিছু অফলাইনে যা ধরে ধরে করাই সবকিছু আমি স্লাইডের মধ্যে দিয়েছি, একটাও বাদ রাখি না স্যার, আপনাদের জন্য একটাও বাদ রাখি না, দেখেন সবগুলো দিয়েছি আমি, একদম নিনজা টেকনিক গুলা, একদম যা যা টেকনিক পড়তে হবে সব দিয়েছি। এগুলো হচ্ছে সব এই যে যারা হচ্ছে যাদের কাছে এই বইটা আছে, আমার এই বইটা, তারা খুব ভালো করে জানেন এখানে একদম স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে, এই বইয়ের মধ্যে A to Z বর্ণনা করে দেওয়া আছে। দেখেন তারপর এই যে সবগুলো দেখেন, দেখাই তোমাদেরকে আমি, একটাও বাদ রাখি নাই। এই যে যেখান থেকে প্রশ্নের মধ্যে আসবে একদম পুরোটাই, এখানে হচ্ছে একদম সমাসের সবগুলো A to Z, ঠিক আছে? এইভাবে করে প্রায় সমাসের A to Z সবগুলো স্যার, যা যা অফলাইনে আমি করাই একদম ধরে ধরে পুঙ্খানো, যারা অফলাইনে আছো তারা খুব ভালো করে জানো, সবগুলো এখানে আমি দিয়েছি ইনশাআল্লাহ। তোমরাও সেই আমার দীর্ঘদিনের পরিশ্রমের পুরো শীট তোমাদেরকে আমি পুরোটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু সুন্দর করে আমার কথাগুলো বুঝে বাসায় একটু ভালো করে পড়ো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তাও যদি একদম না বুঝো, তাও যদি কোনো সমস্যা হয়, সুন্দর করে এখানে নক দিবেন, একটু নক দিবেন স্যার, একটু নক দিলে দেন আমি সলভ করে দিব, সর্বোচ্চটুকু আপনাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমি না থাকলেও এখানে সলভ করে দিব আপনাদেরকে। এই যে এখানে যাবেন, এখানে নক দিলে আপনাকে সলভ করে দিবে, ঠিক আছে? কোনো সমস্যা থাকলে এখানে নক দিবেন, আপনাকে সলভ করে দিবে ইনশাআল্লাহ, সাপোর্ট গ্রুপে এখানে সলভ করে দিবে। বুঝাতে পেরেছি? এমনকি আমাদের যে মহাযজ্ঞ আছে ইন্টারমিডিয়েটের পর ইউনিভার্সিটি অ্যাডমিশনের মহাযজ্ঞ, ইনশাআল্লাহ আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম কিংবা হচ্ছে সুন্দর একটা আপনাদের সাজেশন গুলা সবগুলা ইনশাআল্লাহ এটার মধ্যে পাবেন, একদম ইউনিভার্সিটির জন্য বি এবং ডি ইউনিট, এরপর যে সি ইউনিটের যা যা দরকার সব যাবতীয় রিসোর্স সবগুলো ইনশাআল্লাহ আপনারা এখানের মধ্যে পেয়ে যাবেন। বুঝাতে পেরেছি? আসেন তাহলে শুরু করি। এই যে শুরু করব। আসেন সর্বপ্রথম মনে রাখবো যে সমাস শব্দটা এটা কোথায় আলোচনা করে, এটা হচ্ছে শব্দতত্ত্বে আলোচিত বিষয়। এটা কোথাকার আলোচিত বিষয়? এটা হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দতত্ত্বের কি বিষয়? আলোচ্য বিষয়। এরপর আমরা জানি সমাস শব্দের অর্থ কি? মিলন কিংবা সংজ্ঞাপন করা কিংবা একপদীকরণ করা।
এগুলাতে এখন তোমাকে ডিটেলস পড়িয়ে তো বোঝানো কোনোভাবেই যাবে না, বাট পরীক্ষার জন্য যা জানবা সেটাই আমি করাবো। একটু নিচে করাচ্ছি, আসো। পরস্পর অর্থ সম্পর্কিত দুই বা ততোধিক পদের একপদীকরণের নাম হচ্ছে সমাস। দুই বা ততোধিক পদের একপদীকরণ করার নাম কি? সমাস। সন্ধি কি? আমরা জানি সন্ধি শব্দের অর্থ আপনি ক্লাস 10 এর মধ্যে মিলন পড়েছেন, তাই না? তাহলে সমাস শব্দের অর্থ যদি মিলানো বলেন তাহলে কোনটার অর্থ কি? তাহলে এটা নিয়ে তো মারামারি করবেন। এটা না করার জন্য সন্ধি হচ্ছে ধ্বনির সাথে মিলন, আর সমাস হচ্ছে পদের সাথে মিলন। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত প্রত্যেকটা শব্দ হচ্ছে এক একটা ধ্বনি, যদি উচ্চারিত প্রত্যেকটা শব্দ। এরপর পদ কি? পরস্পর অর্থবোধক শব্দ হচ্ছে এক একটা পদ। তাহলে এই যে সমাস হচ্ছে পদের সাথে সম্পর্কিত, ধ্বনির সাথে সম্পর্কিত কে? ধ্বনির সাথে সম্পর্কিত হচ্ছে সন্ধি। এটা হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, এটা হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে আমরা জানি সন্ধি হচ্ছে বিভক্তির লোপ পায় না, বিভক্তির লোপ পায়। এত কিছু জানার দরকার নেই, এগুলো হচ্ছে অ্যাডমিশনের, এগুলো হচ্ছে অ্যাডভান্স, এগুলো অ্যাডমিশনের পড়ালেখা। জাস্ট উপরে দুইটা মনে রাখেন, ইন্টারের জন্য এই দুইটা মনে রাখেন। আসেন এরপর আসেন, এরপর আমরা দেখি হচ্ছে এগুলো ইউনিভার্সিটি, এগুলো জানার দরকার নাই, আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি সব দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আপনার কাজে আসে। আসেন তো আমরা একটু দেখি। দেখেন সমাসের মধ্যে সাধারণভাবে আমাকে একটা সেন্টেন্স দিয়ে পুরোটা আমি বুঝিয়ে দিয়েছি। এখানে একটা দেখেন, বসতের একটা শব্দ হচ্ছে বসত বাড়ি, বসত বাড়ি। আমরা জানি সমাস নিষ্পন্ন পদকে কি বলা হয়? সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। এটাকে কি বলা হয়? এটাকে সমস্ত পদ বলা হয়। সমস্ত পদকে বিশ্লেষণ করার জন্য যে পদ দরকার তাকে কি বলা হয়? তাকে ব্যাস বাক্য বলা হয়। ব্যাস বাক্যের প্রত্যেকটা এক একটা পদকে সমসমান পদ বলা হয়। এই যে বসতের সমসমান পদ, নিমিত্তের একটা সমসমান পদ, বাড়ি এটা একটা সমসমান পদ, এগুলো প্রত্যেকটা এক একটাকে কি বলা হয়? সমসমান পদ বলা হয়। সমসমান পদের পূর্ব পদকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় পরপদ, মাঝখানে এটাকে বলা হয় মধ্যপদ। পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। পরপদের অপর নাম কি? উত্তরপদ। এটা ভার্সিটির প্রশ্নের মধ্যে আসছে, পরপদের অপর নাম কি? উত্তরপদ। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, এমনকি গুচ্ছের পরীক্ষার মধ্যে বারবার আসে পরপদের অপর নাম কি? পরপদের অপর নাম হচ্ছে উত্তরপদ। এবার আমরা একটু দেখি সমাসের কয় প্রকার। সমাস হচ্ছে 6 প্রকার। সমাস কয় প্রকার? সমাস হচ্ছে 6 প্রকার। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মদ্বারা, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ভাব। আবার হচ্ছে বৈশিষ্ট্যের দিক থেকে কিংবা নতুন বইয়ের দিক থেকে সমাসকে 4 ভাগে ভাগ করেছে। সমাসকে কয় ভাগে ভাগ করেছে? 4 ভাগে। এমসিকিউ আপনাদের পরীক্ষা আসবে না, ভার্সিটিতে আসবে, জাস্ট জেনে রাখেন। পুরাতন বইয়ের নিয়মে সমাস কয় প্রকার? 6 প্রকার। আর বর্তমান বইয়ের নিয়মে কয় প্রকার? 4 প্রকার। সেগুলো কি কি? দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব। বাদ গেছে কি কি? বাদ গেছে হচ্ছে কি কি? একটা হচ্ছে কর্মধারয় সমাস, একটা কর্মধারয় সমাস, আর একটা কি সমাস? আর একটা হচ্ছে তোমার এই যে এটা কই, আর একটা হচ্ছে দ্বিগু সমাস। এই দুটো সমাস শুধু বাদ গিয়েছে। এরপর আসেন আমরা এবার জানার চেষ্টা করব যে দ্বন্দ্ব সমাস কি আর কর্মধারয় সমাস কি, এটা একটু জানার চেষ্টা করব। দ্বন্দ্ব সমাস হচ্ছে সাধারণভাবে উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, দুইটা পদের অর্থ, পূর্বের পদ এবং পরের পদ, দুইটার অর্থ প্রাধান্য পেলে সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। কর্মধারয় সমাস কি? কর্মধারয় সমাসটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। একদম সহজ টেকনিক গুলা দিয়ে দিয়েছি এখানে আমি, যেগুলো বোর্ডের মধ্যে ক্লাসের মধ্যে করায় সেগুলো দিছি। এটা বেসিক্যালি হচ্ছে উভয় পদটা একটা হয়তো নাউন হয় আর একটা হতে পারে অ্যাডজেক্টিভ হয়, একটা নাউন হয় হতে পারে, আরেকটা কি হয়? আরেকটা অ্যাডজেক্টিভ হয়, বাট পরপদের অর্থ প্রাধান্য দেয়। আসেন যেমন আমরা দেখি এই যে দ্বন্দ্ব সমাস উভয় পদের কথা বলছে, যেমন মা বাবা, মা হাইপেন বাবা। আচ্ছা মা বাবা এই দুইটা সমস্ত পদ কি? মা ও বাবা। আচ্ছা মাকে বাদ দিয়ে কি মা বাবাকে অর্থ বুঝাবে? কখনোই বুঝাবে না, দুইটাকে লাগবে, মাওকে লাগবে, বাবাওকে লাগবে। সেম একই রকম ভাবে এখানে কর্মধারয় সমাসটা কি? কর্মধারয় সমাসটা বেসিক্যালি হয় কিভাবে? পরবর্তী অর্থ প্রাধান্য দেয় কিন্তু একটু তুলনা করে। যেমন পুষ্প কোমল, পুষ্প কোমলের কথা বলেছে, পুষ্প কোমল, আর একটা হচ্ছে সিংহ পুরুষ, তাই না? দুইটা এখানে তুলনা করেছে, অর্থাৎ পুরুষটা সিংহের নিয়ে শক্তিবান, এরকম ভাবে তুলনা করেছে। যদি তুলনা করা হয় তাহলে সেটা হবে কর্মধারয় সমাস, তবে সেটা পরপদের অর্থ বুঝাবে। এরপর আসেন আমরা এখানে আসি, এটা যে তৎপুরুষ সমাসের, যে তৎপুরুষ সমাসে কি থাকবে? তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তির লোপ থাকবে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যে বিভক্তি থাকবে কিন্তু সমস্ত পদে সেটা বিভক্তি থাকবে না, সেটা হচ্ছে কি? তৎপুরুষ সমাস। দ্বিগু সমাস কি? দ্বিগু সমাসের পূর্বে একটা কি থাকবে? একটা সংজ্ঞা থাকবে, এমনকি সমস্ত পদের ব্যাস বাক্যের মধ্যে কি থাকবে? সেটা সমাহার থাকতে পারে, সেটা সমষ্টি থাকতে পারে, সমাহার কিংবা সমষ্টি দিয়ে আমাদের সেটা ব্যাস বাক্য করতে হবে। যেমন চৌরাস্তা, সেটা দ্বারা কি বোঝায়? 4 রাস্তার সমাহার কিংবা চৌরাস্তার সমষ্টি, সেটার নাম কি? সেটার নাম চৌরাস্তা কিংবা কি হয়? চৌরাস্তা। সপ্তাহ, সপ্তাহ কি? সপ্তাহের সমাহার কিংবা সপ্ত দিনের সমাহার কিংবা সপ্ত দিনের সমষ্টি, যে কোনো ভাবে আপনি লিখতে পারবেন। অর্থাৎ ব্যাস বাক্য আপনাকে যে প্রপারলি হতে হবে এই নিয়ে কোনো ধারাবাহিকতা কিংবা কোনো নিয়ম কারণ এখনো বেঁধে দেয় নাই, তবে কিছু বেসিক নিয়ম আছে, বেসিক আপনাকে ফরম্যাট গুলো যদি নেড়ে ফেলেন তাহলে ভুল হবে,
কিন্তু বেসিক গুলো যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তাহলে সমস্যা করবেন না আশা করি। এখন আজকে তো আপনাকে আর বেসিক শেখাতে পারবো না আমি। তারপর আসেন, তারপরে অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসটা কি? অব্যয়ভাব সমাস হচ্ছে একটা শব্দের পূর্বে বসে সেটার অর্থটা পরিবর্তন করে ফেলে, পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। যেমন আমি উদাহরণ দিলাম, ধরেন বললাম যে এই শব্দটা হচ্ছে জল, শব্দটা হচ্ছে জল। আহা, শব্দটা হচ্ছে জল। জল মানে কি? জল মানে পানিকে বোঝায় না? এখন এই শব্দটার পূর্বে যদি আমি দন্ত ন রস্বইকার লাগিয়ে দিই তখন কি হয়ে যায়? নির্জল। নির্জল মানে কি? যে এখানে পানি নাই। তাহলে যে শব্দটা জল দিয়ে পানি বোঝায় তার পূর্বে একটা শব্দ এসে, একটা অক্ষর এসে কিন্তু পুরো অর্থটাই চেঞ্জ করে দিয়েছে, ওটাই হচ্ছে অব্যয়ভাব সমাস, অর্থাৎ পূর্ব পদের অর্থ প্রাধান্য দেয়। সেম একই রকম ভাবে আমি বললাম হচ্ছে মানুষ, মানুষ মানে হিউম্যান বিং, মানুষকে বোঝায়, তার পূর্বে যদি আমি অযুক্ত করে দিই, এটা কি আর মানুষ থাকে? এটা কি সুস্থ মস্তিষ্কের আর মানুষ থাকে? থাকে না। তাহলে এই যে পূর্ব পদের মাধ্যমে যে পরিপূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। সেটা কি সমাস? অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাসের মধ্যে টেকনিক গুলো বলেছিলাম, একটু করে পিডিএফটা দেখে নিবেন ভালো করে, এখানে আমি দিয়েছি, দেখে নিবেন। এরপর আসেন, তারপর হচ্ছে আমরা দেখবো যে দ্বন্দ্ব সমাস, এগুলো পারবেন, এগুলো পড়লে পারবেন। আসেন, দ্বন্দ্ব সমাজের প্রকারগুলো দিয়েছে, দ্বন্দ্ব সমাজের প্রকারগুলো একটু আমরা উদাহরণ দেখি। যেমন ছেলে মেয়ে, ছেলে মেয়ে, হাট বাজার ঘর বাড়ি আয় ব্যয় আগুন পানি, আগুন ও পানি, হাত ও পা, এরপর যে 10 ও 20, এগুলো মাঝখানে শুধু কি বসাবে? মাঝখানে বেশ বাক্যের মধ্যে সমস্ত পদে কি বসাবেন? একটা শুধুমাত্র ও বসাবেন। এগুলো মাঝখানে কি হবে? একটা শুধুমাত্র ও হবে, মাঝখানে একটা ও হবে, উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। সেটা হবে কি? সেটা হবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কি বোঝায়? দুইটার অর্থ প্রাধান্য পেলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। তারপরে এখানে দেখেন, তারপর দুইটা সংজ্ঞাবাচকের মধ্যে দুইটা সমাস হতে পারে, যেমন সংজ্ঞাবাচক দ্বন্দ্ব কিংবা যে মধ্যপদবিলোপী কর্মধারয় সমাস, এটা ভিন্ন হতে পারে, সেটা একটু আমরা একটু পরে দেখতেছি। আসেন, কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মধ্যে আমরা দেখবো যে তিন ধরনের সমাস দেখবো। একটা হচ্ছে একটা রূপক কর্মধারায়, আর হচ্ছে উপমান, আর একটা উপমিত। এই তিনটে সমাস আমরা একটু ভালো করে খেয়াল করব। একটা ভালো করে খেয়াল করবো যে এইভাবে, যেমন কর্মধারয় সমাসের মধ্যে উপমান, উপমিত, রূপক আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এই চারটা থেকে পরীক্ষার প্রশ্নে ভালো করে আসে। এই চারটা একটু আমরা দেখি আগে। এই যে টেকনিক গুলো এখানে দেওয়া আছে, একটু দেখবেন। আমরা দেখবো যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস সেটা হচ্ছে যে, অর্থাৎ ব্যাস বাক্যের মধ্যের যে শব্দটা যদি চলে যায় তাহলে সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। কেন সেটা হবে? যদি সেটা পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন বললাম সিংহাসন, সিংহে চিহ্নিত যে আসন সমান কি? সিংহাসন। আমরা একটু এখানে উদাহরণ দেখিয়ে আপনাদেরকে বুঝাই আমি। আসেন, আমি সিংহাসনটা লিখলাম, এই যে সিংহাসন, সিংহাসনের ব্যাস বাক্য কি? সিংহে চিহ্নিত যে আসন তাকে কি বলা হয়? সিংহাসন। ধরেন আমি লিখলাম, সেটা কোথায় লিখবো? আসেন, যেমন মধ্যপদলোপী, মধ্যপদলোপী কর্মধারায়, আরেকটা হচ্ছে উপমান, আরেকটা হচ্ছে উপমিত, আরেকটা হচ্ছে রূপক। এই যে এই চারটা কর্মধারয় সমাস থেকে পরীক্ষা সবসময় আসে। মধ্যপদলোপী কর্মধারয় সমাসকে, যেটা মাঝখানের পদটা চলে যায়, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। উদাহরণ লিখি, উদাহরণ লিখলাম হচ্ছে যেমন সিংহাসন, ধরেন আমি লিখলাম হচ্ছে সিংহাসন, সিংহাসন, সিংহাসনের ব্যাস বাক্য কি? সিংহে, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন সমান কি? সিংহাসন। আপনাকে পরীক্ষার মধ্যে শুধু সমস্ত পদ দেবে, আপনাকে ব্যাস বাক্য লিখতে হবে, সাথে লিখতে হবে এটা কোন সমাস। এখন দেখেন তো, এখানে পূর্বপদ সিংহ, পরপদ হচ্ছে আসন, মাঝখানে পদ চিহ্নিত না? মাঝখানে পদ কি সমস্ত পদে আছে? নাই। তাহলে যদি না থাকে তাহলে সেটা কি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন মধ্যপদলোপী সেটা বুঝবো কিভাবে? আমরা জানি কর্মধারয় সমাস হচ্ছে সমাসের একটা প্রকার, হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তোমার হচ্ছে কর্মধারয় সমাস কি করে? পরপদের অর্থ প্রাধান্য দেয়। এখন দেখো তো, সিংহাসন, সিংহাসনটা কিসের অর্থ প্রাধান্য দেয়? এটা কি পূর্ব পদের অর্থ প্রাধান্য দেয় নাকি পরপদের অর্থ প্রাধান্য দেয়? দেখেন তো, সিংহাসন এখানে কি সিংহের অর্থ প্রাধান্য দেয় নাকি আসনের অর্থ প্রাধান্য দেয়? অবশ্য স্যার আসনের অর্থ প্রাধান্য দেয়। সেটা কিরকম? অর্থাৎ সিংহাসন বলছে একটা চেয়ারের মধ্যে যে সিংহ চিহ্নিত, যে সিংহ খচিত যে চেয়ারটা, তাকে বলা হয়েছে সিংহাসন। তাহলে আসন ছাড়া কি সিংহের কি মূল্য আছে? এখানে মূল্য নাই। তাহলে পরপদের অর্থে প্রাধান্য পায়।
তার মানে সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস, আমরা এটাকে দ্বিতক সমাস বলি, তাই না? অর্থাৎ তিনটা হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য দেয়, এটাকে আমরা বলে হচ্ছে দ্বিতক, দ্বিতক বলে থাকি, দ্বিতক। দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস, দ্বিতে কি দ্বিগু সমাস। ততে হচ্ছে তৎপুরুষ সমাস, ততে কি তৎপুরুষ সমাস, ততে কি তৎপুরুষ সমাস। কত হচ্ছে কর্মধারয় সমাস, কতে কর্মধারয় সমাস। এই তিনটা কি করে, এই তিনটা হচ্ছে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ পরবর্তী পদে অর্থটা বুঝায়, পরপদের অর্থ বুঝায়। আমি যদি এভাবে লিখি, পরপদের অর্থ বুঝায়, অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ কি পায়, প্রাধান্য পায়, এটা হচ্ছে দ্বিতক। তাহলে দেখো তো, এই যে কত হচ্ছে কর্মধারয় সমাস, তাই না? তাহলে সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন, মাঝখানে চিহ্ন শব্দটা কেটে গেছে না, তার মানে মধ্য পদলোপী হয়েছে। এরকম যদি হয় তাহলে সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সেম ভাবে আমি যদি বলি হচ্ছে পলান্ন, পলান্ন তার মানে হচ্ছে পল মিশ্রিত যে অন্ন, অর্থাৎ যে ভাতের মধ্যে যে ঝোল মিশ্রিত থাকে না, সেটাকে পলান্ন বলা হয়। তাহলে পল মিশ্রিত যে অন্ন, যেমন পল মিশ্রিত অন্ন সমান হচ্ছে কি পলান্ন। তাহলে মিশ্রিত শব্দটা কি এখানে কি সমস্ত পদে আছে? নাই, তার মানে মধ্যপদ চলে গেছে। তাহলে এখানে অন্ন মানে ভাত, ভাতের সাথে তো এই যে ঝুলটা মিশ্রিত, তাহলে ভাত ছাড়া কি ঝুল কি মিশানোর সুযোগ আছে? নাই। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে কি হবে, দ্বিতক হবে। দ্বিতক, দ্বিতকের মধ্যে কি হয়েছে দেখি, তাহলে এখানে অন্ন, অন্ন এটা তো মাঝখানের পদ চলে গেছে, তার মানে দ্বিতক কর্মধারয়, সরি তার মানে হচ্ছে এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, ঠিক আছে? এবারে একই রকম ভাবে আমি যদি বলি যেমন সাহিত্য সভা, সাহিত্য সভা, এই যে সাহিত্য সভা, সাহিত্য সভার বিশেষ বাক্য কি, সাহিত্য বিষয়ক সভা, এই যে সাহিত্য বিষয়ক, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। এখন দেখেন তো সাহিত্য সভা, এখানে মাঝখানে বিষয়কটা কি সমস্ত পদে কি আছে? স্যার আছে? নাই, তার মানে মাঝখানে পদ চলে গেছে। এটা কোন সমাস? এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বুঝবো কিভাবে? এটা পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। দেখেন সাহিত্য সভা, সাহিত্য হচ্ছে পূর্বপদ, সভা হচ্ছে পরপদ। সভা ছাড়া কি সাহিত্য কি পরিপূর্ণ? সভা ছাড়া কি সাহিত্য হতে পারে? হতে পারে না। সেটা সভা থাকলে সেটা সাহিত্যের বৈঠক হতে পারে, কিংবা সেটা মেলার বৈঠক হতে পারে, কিংবা সেটা যুদ্ধের বৈঠক হতে পারে, কিন্তু সভা ছাড়া তো আর হতে পারে না। সেজন্য পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে বিদায়, পরপদের অর্থ প্রাধান্য পেলে সেটা কি হয়, দ্বিতক হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতকের মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়েছে। এরপর আসেন, তাহলে আমরা মধ্যপদলোপী বুঝলাম, উপমান, উপমিত আর রূপক, এই তিনটা বুঝবো। স্যার একদম অল্প ভাষায় বুঝবো আমরা। উপমানকে মনে রাখবো আজীবন এটা সত্য হবে, এটা কি হবে, এটা সত্য হবে। উপমিত এটা কি হবে, আজীবন মিথ্যা হবে। উপমিত কি হবে, মিথ্যা হবে। আরো সহজে মনে রাখবো কিভাবে, মিথ্যার মধ্যে মর শিকার জানি না আমরা, আর উপমিতর মধ্যে মর শিকার আছে, তাহলে মি দিয়ে কি এটা মিথ্যা হবে। উপমিত মানে কি হবে, মিথ্যা হবে, আর উপমান মানে কি হবে, সবসময় সত্য হবে। আসেন সত্য আর মিথ্যাটা একটু দেখি ভালো করে। যেমন আমি যদি লিখলাম সত্য, কিভাবে আমি ধরেন উপমানটা লিখলাম, উপমান এভাবে লিখলাম যে রক্ত লাল, রক্ত লাল। এবার আমি লিখলাম হচ্ছে তুষার ধবল, তুষার ধবল। এবার হচ্ছে ধনুক বাঁকা। এরপর হচ্ছে আমি লিখলাম হচ্ছে দুগ্ধ ধবল, দুগ্ধ ধবল। এখন দেখেন তো, রক্ত লাল, তুষার ধবল, ধনুক বাঁকা, দুগ্ধ ধবল, ঠিক আছে? আবার এই জিনিসটাকে একটু অন্য আরেকটা টেকনিক শিখা দিচ্ছি। মনে রাখবেন উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা। স্যার আরেকটা টেকনিক আপনাকে বলছি, উপমান সবসময় হবে কি রকম ভাবে, উপমান হবে সবসময় নাউন প্লাস অ্যাডজেক্টিভ, নাউন প্লাস কি হবে, অ্যাডজেক্টিভ হবে। উপমিত হবে সবসময় নাউন প্লাস নাউন, উপমিত সবসময় কি হবে, নাউন প্লাস নাউন। উপমান হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবার দেখেন তো, রক্ত, রক্ত লাল। এখন বলেন তো, রক্তকে লাল হয় নাকি কালো হয়? নিশ্চয় লাল হয়। কথাটা সত্য কিনা? সত্য। তার মানে এটা কি, এটা হচ্ছে উপমান। আর তুষার ধবল, তুষার মানে বরফ, ধবল মানে সাদা। আচ্ছা বরফ কি সাদা হয় নাকি কালো হয়? নিশ্চয় সাদা হয়, তার মানে সত্য। এটা কি, এটা হচ্ছে উপমান। এবার ধনুক বাঁকা, যে ধনুকটা আছে, ধনুকটা কি একটু কার্ভ থাকে না, তাহলে এটা সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য, তার মানে এটা উপমান। দুগ্ধ ধবল, দুগ্ধ মানে দুধ, ধবল মানে সাদা। দুধ কি সাদা হয় নাকি কালো হয়? নিশ্চয় সাদা থাকে, তাই না? তার মানে এটা প্রত্যেকটা হচ্ছে এক একটা সত্য কথা। এমনকি আমি যদি সত্যটা যদি ফাইন্ড আউট করতে পারি, দেখি পরবর্তী কথাটা আমার মিলে কিনা। আসেন তো, আমরা বলছি যে উপমান মানে হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভ থাকে। রক্ত, রক্ত এটা কি, রক্ত এটা তো একটা নাউন। আর লাল এটা কি, এটা হচ্ছে তার গুণ, এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ।
এবার তুষার, তুষার তো একটা নাম, এটা বরফ, তাই না? এটা হচ্ছে নাউন। ধবল, এটা তার অবস্থান, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার ধনুক, ধনুক তো একটা একটা হচ্ছে বিষয়, একটা বস্তু, তাই না? এটা হচ্ছে একটা নাউন। এবার যে বাঁকা, এটা তার অবস্থান, তার মানে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। এবার দুগ্ধ, দুগ্ধ দুধ, এটা হচ্ছে একটা নাউন। এবার ধবল সাদা, এটা হচ্ছে তার অবস্থান, তার মানে অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন তো প্রত্যেকটা নাউন প্লাস অ্যাডজেক্টিভ কিনা? নাউন প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে এটা কি উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে মাঝখানে শুধু কি যুক্ত করবেন? নিয়ে শব্দটা যুক্ত করে দিবেন। মাঝখানে কি করবেন? নিয়ে শব্দটা যুক্ত করে দিবেন। এই যে দেখেন মাঝখানে শুধুমাত্র আপনি করবেন কি, দাঁড়াও, আরে মাঝখানে শুধু ন্যায় যুক্ত করবেন। আসেন তো আমরা আসি উপমান। এই যে দেখেন তো এখানে নিচে দেখেন ব্যাস বাক্যের মাঝখানে কি করবেন? ন্যায়, ন্যায় অথবা মত যুক্ত করবেন। তাহলে দেখেন কাজল কালো, কাজলকে কালো হয় নাকি সাদা হয়? কালো হয়। কাক কালো, কাককে কালো হয় নাকি সাদা হয়? কালো হয়। এবার পুষ্প কোমল, পুষ্প খুবই সফট হয় কিনা? অবশ্যই সফট হয়। পাথর কঠিন, পাথর তো শক্ত হয় নাকি কি হয়, নাকি জেলির মতো হয়? অবশ্যই শক্ত হয়। তাহলে এগুলো প্রত্যেকটা সত্যি কথা। এগুলো মাঝখানে কি বসাবেন? মাঝখানে শুধুমাত্র একটা ন্যায় বসাবেন। তাহলে কাজল যেমন এটা হতে পারে কাজলের ন্যায় কালো সমান কাজল কালো, কাকের ন্যায় কালো, পুষ্পের ন্যায় কোমল, পাথরের ন্যায় কঠিন, অরুণের ন্যায় রাগা, রক্তের ন্যায় লাল, তুষারের ন্যায় শুভ্র। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা উপমিতটা কি বলেছিলাম? উপমিত বলেছিলাম উপমিত হচ্ছে যেটা কি, যেটা নাউন প্লাস নাউন কিংবা এটা মিথ্যা হবে। এবার আসেন সেটা আমরা উদাহরণ দেখি, সেটা মিথ্যা কি আছে দেখি। মিথ্যা এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। মিথ্যা এবার একটু বুঝবো যে আসেন তো উপমিত, যেমন উপমিত হচ্ছে মিথ্যা। বাহুলতা, বাহু মানে হাত, লতা মানে লতা। হাত কি কখনো লতার মধ্যে হতে পারে? হতে পারে না। এক ক্ষেত্রে হতে পারে শাকচুন্নির বেলায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মিথ্যা কথা। সিংহ পুরুষ, সিংহ পুরুষ, আচ্ছা পুরুষ কি কখনো সিংহের মতো বাঘ গর্জন দিতে পারবে? দিতে পারবে না। সে দিতে যদি এরকম গর্জন দিত তাহলে তার সাথে, সিংহের সাথে তার বসবাস হতো কোথায়? ওই যে কোথায় থাকতো? বনের মধ্যে থাকতো। তার মানে এটা মিথ্যা কথা। এবার অধর পল্লব, অধর মানে ঠোঁট, পল্লব মানে হচ্ছে পাতা। ঠোঁট কি কখনো পাতার মতো হয়? মিথ্যা কথা। এবার যে কর পল্লব, কর মানে হাত, পল্লব মানে পাতা। হাত কি কখনো পাতার মধ্যে হয়? তার মানে মিথ্যা একটা তুলনা। চন্দ্রমুখ, মুখ কি কখনো চন্দ্রের মধ্যে হতে পারে? হতে পারে না। আমরা বলি অনেক ক্ষেত্রে তার মেয়ে বন্ধুকে ছেলে বন্ধু বলে যে আমি তোমার জন্য আকাশের চাঁদ নিয়ে আসবো। এটা কি সম্ভব? কখনোই না, এটা তো ফাও কথা। তাহলে ফুলকুমারী, ফুলকুমারী মেয়ে কি কখনো ফুলের মতো হতে পারে? হতেই পারে না। তারপরে এটা হচ্ছে একটা মিথ্যা তুলনা। আর এই মিথ্যা তুলনা কিভাবে তুমি বেশ বাক্য করবা? লাস্টের দিকে শুধু ন্যায় অথবা মত যুক্ত করবা। যেমন কি, যেমন ধরো বাহুলতা, বাহুলতা আছে না? তার মানে আমি বললাম বাহুলতার ন্যায় সমান কি? বাহুলতা। সিংহ পুরুষ, সিংহ পুরুষের ন্যায়। এবার যে অধর পল্লব, অধর পল্লবের ন্যায়। এবার যে কর পল্লব, কর পল্লবের ন্যায়। তার মানে শেষে ন্যায় শব্দটা যুক্ত করে দিবেন, তাহলে হয়ে যাবে। এবার রূপক, রূপকটা কি হবে? টেকনিকটা দেখেন। রূপক হচ্ছে একটা অদৃশ্যমান, একটা দৃশ্যমান। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কংক্রিট নাউন আর একটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে দেখেন পরাণ পাখি, পাখিকে আপনি দেখেন, পরাণকে আপনি দেখতে পারেন? হাতে নিতে পারবেন? পারবেন না। মন মাঝি, মাঝিকে আপনি দেখতে পান, কিন্তু মনকে কি আপনি দেখতে পান? অনুভব করেন কিন্তু দেখতে পান না। মাঝির সাথে চাইলে আবার ছবিও তুলতে পারেন, তাই না? এরপর হচ্ছে সুখ সাগর, সাগরে আপনি গোসল করতে পারেন, কিন্তু সুখ, সুখকে আপনি কেজি মাফা নিতে পারবেন কিংবা ধরতে পারবেন? পারবেন না। অনুভব করতে পারেন। এবার বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে সাগর। সাগর আপনি ধরতে পারবেন, গোসল করতে পারবেন, কিন্তু বিষাদ দুঃখকে আপনি কেজি মাপতে পারবেন কিংবা পরিমাণ করতে পারবেন? পারবেন না। তাহলে একটা দেখা যাবে, একটা দেখা যাবে না। এরকম যদি হয় সেটা হবে রূপক কর্মধারয় সমাস। এটার ব্যাস বাক্য কি হবে? মাঝখানে শুধুমাত্র একটা রূপ শব্দ যুক্ত করবেন। তাহলে দেখেন পরাণ রূপ পাখি সমান পরাণ পাখি, মন রূপ মাঝি, মন মাঝি, সুখ রূপ সাগর, সুখ সাগর, জীবন যুগ বৃক্ষ, জীবন রূপ বৃক্ষ, জীবন বৃক্ষ, বিদ্যার রূপ সাগর সমান কি? বিদ্যাসাগর, বিষাদ রূপ সিন্ধু সমান বিষাদ সিন্ধু। বুঝতে পেরেছেন? দেখেন এখানে নিচে সবগুলো আমি করে দিয়েছি। নিচে প্রত্যেকটার বিষয়টা একদম মূল বিষয়টা দেওয়া আছে। মধ্য পদলিপির বিষয়টা এখানে দেওয়া আছে। এবার একটু করে বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু করে জানান তো। একটু বুঝতে পেরেছেন কিনা একটু জানান, একটু ফাস্টলি জানান।
ওকে ওকে, এরপর এবার একটু খেয়াল করি, এবার যে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাসটা কি, যেখানে হচ্ছে বিভক্তির লোপ থাকে। একটু ভালো করে আপনারা যে বিভক্তিগুলো আমি এখানে লিখে দিয়েছি সবগুলা A to Z একটু ভালো করে খেয়াল করেন, সবগুলা করে দিয়েছি, এগুলো আমি একটু পড়ে নিবেন, আপনারা চোখ বুলা নিবেন। তারপর হচ্ছে এরপর দ্বিতীয় তৎপুরুষের বিষয়গুলা, এরপর তৃতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, পঞ্চমী সবগুলো এখানে উল্লেখ করে দিয়েছি। লাস্টের দিকে আসে, লাস্টের দিকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আসেন, উপপদ তৎপুরুষ কি? উপপদ তৎপুরুষ বেসিক্যালি এটা হচ্ছে এক কথায় প্রকাশ হয়, আবার এটা অনেক ক্ষেত্রে বোঝা যায় হচ্ছে এটা তোমার হচ্ছে এক কথা প্রকাশের পাশাপাশি এটা হচ্ছে নাউন প্লাস ভার্ব হয়ে থাকে, নাউন প্লাস ভার্ব হয়ে থাকে। যেমন উপপদ তৎপুরুষ, যেমন জলধি, জল ধারণ করে যে, খেচর আকাশে চড়ে যে খেচর, এটা যে পকেট মারে যে, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যে, সত্যবাদী সত্য কথা বলে যে। এটার একটা গল্প বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, গল্পটা যদি মনে না থাকে তাহলে একটু শুনে নাও ভালো করে। আমি বলছিলাম এভাবে এক গ্রামে একটা কি ছিল, একজন পকেট মার ছিল। এক গ্রামে কি ছিল, একজন পকেট মার ছিল। গ্রামে কি ছিল, একজন পকেট মার ছিল। গ্রামে ছিল একজন পকেট মার, এটা একটু খেয়াল করেন। গ্রামে একজন পকেট মার ছিল। এই পকেট মার কি করতো, ছোট ছোট ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যেত, তার মানে হচ্ছে সে ছেলে ধরতো, ছেলে ধরা। সে হচ্ছে ছেলে ধরা। এরপর সে কাদেরকে ধরতো, যারা হচ্ছে পথে ঘাটের ছেলে মেয়েদেরকে, তার মানে হচ্ছে যারা বাস্তহারা, বাস্তহারা তারা কি, বাস্তহারা তারা হচ্ছে তাদেরকে ধরতো। এমনকি উদ্বাস্তু, কাদেরকে ধরতো, উদ্বাস্তুকে যাদের ঘর বাড়ি ভিটে বাটি নাই তাদেরকে সে ধরে নিয়ে যেত। এমনকি ধরে নিয়ে যেয়ে সে কি করে, সে হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিত। এই পকেট মার সে শুধুমাত্র পকেট মার করতো না, সে হচ্ছে কি ছিল, সে পকেট মারার পাশাপাশি ছেলে ধরতো। এমনকি সে হচ্ছে খুবই ধূর্ত ছিল, খুবই ধূর্ত। এমনকি সে কি করতো, সে হচ্ছে পাখির মতো উড়ে বেড়ানোর স্বপ্ন সে দেখেছে, তার মানে সে খেচরের মতো চিন্তা ভাবনা করতো। খেচর আকাশে চড়ে যে কি হয়, খেচর হয়। তারপর আমরা দেখতে পাই সে হচ্ছে ওই গ্রামে একদিন কি করেছে, একজন সত্যবাদী একটা মহিলা আসছে। মেয়েটা হচ্ছে সত্যবাদী। মেয়েটা কি ছিল, সত্যবাদী মহিলা ছিল। এই সত্যবাদী মহিলা কি করতো, সে খুব সুন্দর করে হাসতো, যার জন্য তাকে সুস্মিতা বলা হতো। তাকে কি বলা হতো, তাকে সুস্মিতা বলা হতো। এমনকি মেয়েটা সুন্দর হাসতেন না, সুন্দর কথাও বলতেন, তার জন্য তাকে প্রিয়ঙ্গদা বলা হতো। তাকে কি বলা হতো, তাকে প্রিয়ঙ্গদা বলা হতো। এমনকি শুধু প্রিয়ঙ্গদা বলতো না, এই মেয়েটা কি করেছে, একদিন এই যে ইন্দ্রজিৎ বেটা, এই মানুষটার নাম ছিল হচ্ছে ইন্দ্রজিৎ, এটার নাম কি ছিল, ইন্দ্রজিৎ ছিল। এটার নাম কি ছিল, ইন্দ্রজিৎ বেটাকে এমন ভাবে যেন মার দিয়েছে, হাড় ভাঙ্গা মার দিয়েছে, হাড় ভাঙ্গা। এই যে এই হাড় ভাঙ্গা হচ্ছে একটা উপপদ তৎপুরুষ, হাড় ভাঙ্গা। এরপর হাত যখন ভেঙে দিয়েছে তখন সে কি হয়ে গেছে, সে সর্বহারা হয়ে গেছে, সর্বহারা। আর এই সর্বহারা এটা হচ্ছে একটা উপপদ তৎপুরুষ। এরপর হে হচ্ছে পালিয়ে যাওয়ার সময় তোমার হচ্ছে ময়লা পানির মধ্যে লাফ দিয়েছিল, সেটা হচ্ছে পঙ্কজ পানিতে। পঙ্কজ হচ্ছে একটা উপপদ তৎপুরুষ, পঙ্কজকে একটা উপপদ তৎপুরুষ। তারপর আমরা দেখতে পাই হচ্ছে সে পানিতে যখন পড়েছে, ওই পানিটা কি ছিল, একটা ভর্তি হাউস ছিল, সেই জন্য সেটাকে বলা হচ্ছে জলধি। সেটাকে কি বলা হচ্ছে, জলধি বলা হচ্ছে। আর এখানে আমি যেগুলো লিখেছি এগুলো সবগুলো হচ্ছে এক একটা উপপদ তৎপুরুষ। আপনাদের বিভিন্ন পরীক্ষা, এসএসসি পরীক্ষা এগুলো আসছে, তাহলে একটু ভালো করে লিখে নেন। এগুলার বেশ বাক্য কি হবে, যেমন পকেট মারে যে, ছেলে ধরে যে, বস্তুহারা মানে হচ্ছে যার কিছু নাই, নিঃস্ব অসহায়। এভাবে করে আপনি বেশ বাক্যটা করতে পারবেন। খেচর আকাশে চড়ে যে, খেচর সত্যবাদী সত্য কথা বলে যে। তারপরে যে সুস্মিতা সুন্দর হাসি যার, প্রিয়ঙ্গদা সুন্দর কথা বলে যে, ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করে যে, তাই না। অরিন্দম, ওই যে তোমরা বিভীষণের মেঘনাদের মধ্যে পড়েছো, এতক্ষণ অরিন্দম কহিল বিষাদে, তাই না, ওই যে অরিন্দমের, সে ওখান থেকে ইন্দ্রজিতের বিষয়টা। আবার সে হচ্ছে অরিন্দমও ছিল, অরিন্দম কে, ইন্দ্রজিৎ তো অরিন্দম ছিল, অরিন্দম। আর অরিন্দমটাও হচ্ছে একটা উপপদ তৎপুরুষ। এগুলো সবগুলো উপপদ তৎপুরুষ। আপনি যদি এগুলো মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় এখান থেকে কমন পেতে পারেন। এরপর আসি, এখানে দেখিয়েন অলুক দ্বন্দ্ব মানে কি, যেখানে হচ্ছে বিভক্তির লোপ পায় না, নয় লোপ, সেটা হচ্ছে অলুক। ঠিক আছে, অলুক মানে কি বোঝায়, যেখানে নয় লোপ, যেখানে বিভক্তির লোপ পাবে না। এরকম আমরা অলুক দ্বন্দ্ব দেখতে পাই, অলুক বহুব্রীহি দেখতে পাই, অলুক তৎপুরুষ দেখতে পাই।
ঠিক আছে, এই তিনটা একটু ভালো করে পড়ে নিবেন, তিনটা ভালো করে পড়ে নিবেন, এই স্লাইডটা ভালো করে পড়বেন, খুবই গুরুত্ব সহকারে পড়বেন। এবার আসেন নয় তৎপুরুষ, নয় তৎপুরুষ অর্থাৎ নাবুদক। নয় মানে হচ্ছে নাবুদক যে বিষয়টা আমরা জানি, নয় তৎপুরুষ দুই রকম হয়, একটা হচ্ছে নয় তৎপুরুষ আর একটা নয় বহুব্রীহি। আমরা জানি তোমাদেরকে ক্লাসে করিয়েছিলাম নয় তৎপুরুষের মধ্যে এবং নয় বহুব্রীহির মধ্যে একটা ছন্দ বলেছিলাম, অ অনা বেবি নানি, অনা বেবি নানি। এই চারটা, এই পাঁচটা শব্দ দিয়ে আমি তোমাদেরকে পুরা নয় বহুব্রীহি করিয়েছিলাম, তোমরা একটু ভালো করে দেখে নিবা, ভালো করে একটু স্লাইডটা দেখে নিবা। এরপর আসো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস কি? যেটা পূর্বপদ পরপদ কাউকে না বুঝিয়ে অন্য কাউকে বুঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। আমি তোমাদেরকে খুব সহজে উদাহরণ দিয়ে বলেছিলাম এটা, যেমন একটা হচ্ছে লাল বসন, এটা তোমাদেরকে করেছিলাম, লাল বসন, আর একটা হচ্ছে লাল বসনা। জাস্ট এটা করাচ্ছি, আর করাবো না। লাল বসন মানে কি? লাল বসন মানে হচ্ছে লাল মানে লাল, বসন মানে শাড়ি, লাল শাড়ি, তার মানে লাল যে শাড়ি সেটা হচ্ছে লাল বসন। আবার লাল বসনটা কোন সমাস? লাল বসনটা হচ্ছে, লাল বসন কোন সমাস? কর্মধারয় সমাস, অর্থাৎ লাল যে শাড়ি। আবার দেখেন লাল বসনা, লাল বসনা হলে কি হবে? লাল যে বসনা। আমি উদাহরণ বললাম, আমি লাল বসনার সাথে পার্কে হাত ধরে হেঁটেছিলাম। আমি কার সাথে হেঁটেছি? লাল বসনার সাথে হাত ধরে পার্কে হেঁটেছিলাম। আচ্ছা এবার বলেন তো, আমি কি লালের সাথে হাঁটছি নাকি বসনার সাথে নাকি শাড়ির সাথে হাঁটছি? না, আমি লালের সাথেও হাঁটি নাই, শাড়ির সাথেও হাঁটি নাই, হেঁটেছি সেই প্রিয় মানুষটার সাথে যে লাল শাড়ি পরেছে। তাহলে পূর্বপদকে বুঝায় না, পরপদকে বুঝায় না, বুঝায় অন্য আরেকজন ব্যক্তিকে। তাহলে সেটা কি হবে? সেটা বহুব্রীহি সমাস হবে। একটু এই কথাগুলো একটু ভালো করে আপনারা বুঝে নিবেন, এমনকি যেগুলো পরীক্ষা আসে সেগুলো এখানে আমি দিয়েছি সুন্দর করে। ঠিক আছে, তারপর যে সংজ্ঞাবাচক বহুব্রীহি, সংজ্ঞাবাচক বহুব্রীহি কি বলেছিলাম? সংজ্ঞাবাচক বহুব্রীহি আর একটা হচ্ছে দ্বিগু সমাস। সংজ্ঞাবাচক বহুব্রীহি হচ্ছে যা দেখা যায় তা না, আর দ্বিগু সমাস কোনটা বলেছে? যা দেখা যায় তা। আবার মনে রাখো, সংজ্ঞাবাচক বহুব্রীহি যা দেখা যায় তা না, আর দ্বিগু সমাস কি? যা দেখা যায় তা। সেটা কি উদাহরণ দেখি। আমি যদি বলি, আমি বললাম হচ্ছে চৌবাচ্চা, আমি কি বললাম? চৌবাচ্চা। চৌবাচ্চা মানে কি? চারটা ছোট ছোট বাচ্চাকে বোঝায়? না, চারটা ছোট ছোট বাচ্চাকে বোঝায় না। তার মানে দেখেন যা দেখা যায় তা কি না, তা না, তার মানে কি হবে? তার মানে বহুব্রীহি সমাস, তার মানে সংজ্ঞাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে, চৌবাচ্চা মানে একটা পাত্রকে বোঝায়, ট্যাঙ্ককে বোঝায়। আবার যদি আমি বলি ধরেন চৌরাস্তা, চৌরাস্তা, এখন বলেন তো চৌরাস্তা দ্বারা কি বোঝায়? চার রাস্তার সমাহারকে বোঝায় না? তার মানে এটা যা দেখা যায় তা, তাহলে এটা কি হবে? এটা দ্বিগু সমাস হবে। এটা কি হবে? এটা দ্বিগু সমাস হবে। একই রকম ভাবে আমরা দেখি চৌচালা, চৌচালা, তাই না? আপনার পড়তে লজ্জার মধ্যে পড়েছে আটচালা, আমি ওটা করানোর সময় করেছিলাম তোমাদেরকে। আটচালা কোন সমাস? এটা হচ্ছে সংজ্ঞাবাচক বহুব্রীহি সমাস। আট চাল আছে যার। এরপর হচ্ছে যেমন দশরথ, ঠিক আছে, দশরথ। তারপর হচ্ছে চার হাতি, চার হাতি কি বোঝায়? চারটা হাতিকে বোঝায়? না, যেটা হচ্ছে চার হাতি দ্বারা বোঝায়, চার হাতি সেই কাপড়টাকে বোঝায়। এরপর হচ্ছে সেতার, সেতার দ্বারা কি বোঝায়? অর্থাৎ তিন তারকে সেতার বলা হয়। দুতারা, দুতারা দ্বারা কি বুঝায়? অর্থাৎ দুই তার আছে যার। দুই তারা দ্বারা কি দুইটা তারকে বুঝায়? না, একটা বাদ্যযন্ত্রকে বুঝায়। তাহলে যা দেখা যায় তা না, সেটা কি হবে? সংজ্ঞাবাচক বহুব্রীহি হবে। আর যা দেখা যায় তা, সেটা কি হবে? সেটা হবে দ্বিগু সমাস। যেমন সপ্তর্ষি, সপ্তঋষির সমাহার সমান কি? সপ্তর্ষি। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। সপ্তাহ, সপ্তাহের সমাহার। এবার যে ত্রিনয়ন, ত্রিনয়নের সমাহার। এবার যে পাঁচশালা, অর্থাৎ যে 5 সালের, পাঁচশালা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে 5 বছরের, 5 বছরের সমাহারকে বোঝায়, সেটা হচ্ছে পাঁচশালা। এবার একই রকম ভাবে আমরা বলতে পারি পঞ্চভূত, পঞ্চপট্টি, তাই না? এরপর আমরা বলতে পারি ত্রিনয়ন। এরপর আমরা বলতে পারি হচ্ছে তোমার বলতে পারি আরো অনেকগুলো শব্দ আমরা বলতে পারি। ঠিক আছে, চতুর্দশপদী, সবগুলো হচ্ছে এক একটা কি? এক একটা দ্বিগু সমাস। অর্থাৎ যা দেখা যায় তা সেটা হচ্ছে দ্বিগু সমাস, আর যা দেখা যায় তা না সেটা কি হবে? সেটা হবে সংজ্ঞাবাচক বহুব্রীহি সমাস। যেমন আমি বললাম দুনলা, দুই নলা দ্বারা কি দুইটা নলাকে বোঝায়? না, দুই নলা দ্বারা দুই নল বিশিষ্ট বন্দুককে বোঝায়। তার মানে যা দেখা যায় তা না, তার মানে সংজ্ঞাবাচক বহুব্রীহি সমাস। এরপর আসেন, এরপর আমরা একদম লাস্টে চলে আসছি। এরপর অব্যয়ভাব সমাস। অব্যয়ভাব সমাজের আমি লাস্টের লাইনটা লিখে দিয়েছি। এই লাইনের মধ্যে যা আছে, এই লাইনের মধ্যে যা আছে, এই লাইনটা ভালো করে পড়বেন। কি বলছে? আহা দুঃখী নিরাপদ বেবীদের কষ্ট অনুভব করে তাদের প্রতি উপকারে যথেষ্ট উৎসাহ থাকা উচিত। কি বলছে? আহা দুঃখী নিরাপদ বেবীদের, বেবীদের কষ্ট অনুভব করে তাদের প্রতি উপকারে যথার্থ উৎসাহ থাকা উচিত। এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটা শব্দ দিয়ে আমি কিন্তু অব্যয়ভাব সমাস বের করতে পারবো। অব্যয়ভাব সমাস তোমাদেরকে কি বললাম? পূর্বপদ অর্থ বুঝায়, পূর্বপদের অর্থ বুঝায়, সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। একটু ভালো করে তোমরা পড়ে নিবা। তারপর হচ্ছে অলুক ষষ্ঠী তৎপুরুষটা একটু পড়বা। এরপর হচ্ছে নিত্য তৎপুরুষ, নিত্য সমাস। নিত্য সমাস কি হয় সেটা দেখো, শব্দের শেষে আন্তর থাকলে সেটা কি হয়ে যায়? অন্য হয়ে যায়। যেমন হচ্ছে দেখা মাত্র, বাক্যান্তর, বাক্যান্তর। তারপর হচ্ছে
যুগান্তর কিংবা কালান্তর, এগুলোর পূর্বে কি হবে, আন্তর কেটে গিয়ে শব্দের শুরুতে কি হবে, অন্য শব্দ যুক্ত হবে। যেমন অন্য কাল, অন্য যুগ, ঠিক আছে, অন্য দেশ, দেশান্তর আছে, তার মানে অন্তর কেটে গেছে, লাস্ট শুরুতে কি আসছে, অন্য যুক্ত হবে, তাহলে অন্য দেশ হবে। এরপর আসেন মাত্র, কেবল শব্দটা যুক্ত থাকবে, যেমন কেবল মাত্র, কেবল মাত্র, ঠিক আছে, তাহলে সেখানে মাত্র পরিবর্তন হয়ে এখানে এই যে আমি যেটা ভুল সেটা বলছি, কেবল মাত্র শব্দটা কখনো হয় না, তখন হলে কি হয়ে যাবে, একটু দেখো তো ভালো করে। শব্দ আছে, আমি বললাম মাত্র থাকলে সেটা কি হয়, পরিবর্তন হয়ে কেবল হয়ে যায়। যেমন দেখা মাত্র, দেখা মাত্র, তার মানে এখানে মাত্র আছে না, মাত্রটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, মাত্র পরিবর্তন হয়ে শুরুতে কেবল হয়ে যাবে, তাহলে কেবল, কেবল দেখা, তাই না। এরপর হচ্ছে শুধুমাত্র, শুধু মাত্র, তার মানে এখানে লাস্টে কি আছে, মাত্র আছে না, এটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে, কেবল হয়ে যাবে, তাহলে কেবল মাত্র। এবার আমি যদি বলি এইভাবে, যেমন হচ্ছে কেবল মাত্র, কেবল মাত্র, তাই না, তাহলে এখন যদি আমি মাত্রটা কেটে দিই, তাহলে মাত্রের পরিবর্তে কি হয়, কেবল হয় না, তার মানে আগে কেবল বসালাম, তাহলে কেবল, কেবল এটা কি হয়, হয় না, এটা কিন্তু ভুল, ঠিক আছে। এরপর আসেন, এরপর আর নাই, এবার লাস্টের চতুর্থ তৎপুরুষটা, এটা তো শেষ হওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমাসের পূর্ণাঙ্গ বিষয়টা। একটু কষ্ট করে তোমাদের কি করতে হবে, একটু কষ্ট করে তোমাদের নিজেদের একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা রাশিদুজ্জামান স্যার, স্যার অনেক হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারতেছি। এবার একটু শুনি, একটা কয়েকটা কথা শুনি ভালো করে, ভালো করে কয়েকটা কথা শুনি। আমরা আমাদের ক্লাস শেষ করছি। প্রথমত একটু মনে রাখবেন, ইনশাল্লাহ আমরা যা পড়েছি, যা করেছি এতদিন, যাই পড়েছেন আপনি, এগুলাই হচ্ছে কালকের দিনের, আপনি সেগুলো দেখাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এখন পিডিএফ আমি দিয়ে দেব, ক্লাস আর করাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে। আর সবিশেষে কয়েকটা কথা বলে তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে সকলকে, দেখা হয়ে যাবে যে কোনো জায়গায়, যে কোনো ভাবে, ঠিক আছে। আর যে কোনো ধরনের সহযোগিতা কিংবা যে কোনো ধরনের পরামর্শ, সবকিছুর জন্য আপনারা অবশ্যই, আমি সৌরভ স্যার আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো, ঠিক আছে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হবে। আজকের জন্য সবাইকে এখানে বিদায়, সবার থেকে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। বেশি বেশি দোয়া করবেন। আর বাকি পরীক্ষার সবগুলোর জন্য আপনাদের জন্য অনেক বেশি অভিনন্দন, শুভেচ্ছা, ঠিক আছে, অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, এই কথা। আল্লাহ হাফেজ তাহলে সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার যদি কিছু করবেন, ইনশাআল্লাহ দেখা হবে। আজকের জন্য সবাইকে এখানে বিদায়, সবার থেকে আমি দেখা হবে ঠিক আছে। বেশি দোয়া করবেন। আর বাকি পরীক্ষার সম্পূর্ণ জন্য আপনাদের জন্য অনেক